নমস্কার। কথামালার সমস্ত শ্রোতা বন্ধুকে আমার অসংখ্য ভালোবাসা। বন্ধুরা, আমরা পড়ছিলাম শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস কুমার সম্ভবের কবি। আজকে তৃতীয় তথা শেষ পর্ব। তাহলে চলুন আমরা শুরু করি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস কুমার সম্ভবের কবি। কয়েকদিন কাটিয়াছে। উজ্জয়িনী সীমান্তে শিপ্রার উপকূল। তীরভূমি ঢালু হইয়া জলে মিশিয়াছে। তীরে দূরে দূরে উপবন বেষ্টিত কুটির। যাহারা ফুলের চাষ করে, নগরের বাহিরেই তাহাদের সুবিধা, তাই মালাকারেরা এই দিকেই পুষ্পোদ্যান রচনা করিয়াছে। জলের কিনারা দিয়া যে হাঁটা পথ গিয়াছে, সেই পথে মালিনী নগরের দিকে চলিয়াছিল। তাহার বিশেষ তাড়া ছিল না। সূর্যাস্তের এখনো বিলম্ব আছে। বাঁ হাতের মণিবন্ধ হইতে ফুলের সাজি ঝুলিতেছে। ডান হাতে সূচি ও সূত্রের সাহায্যে মালা গড়িয়া উঠিতেছে। মালিনী অস্ফুট গুঞ্জনে গান গাহিতে গাহিতে চলিয়াছিল। মালিনীর বয়স 15-16। শ্যামকান্তি পল্লবিতা দেহলতা মনে ও দেহে দুই একটি কুঁড়ি ধরিতে আরম্ভ করিয়াছে। মালব দেশের মালিনীদের যৌবন যেমন বিলম্বে আসে, তেমনই বিলম্বে যায়। এই তরুণী মালিনীটি দেখিতে ছোটোখাটো, চঞ্চলা, হাস্যময়ী, চুলগুলি চিকন করিয়া বাঁধা, পরিধানে বাসন্তী রং শাড়ি, ঊর্ধ্বাঙ্গে বাসন্তী রং আংরাখা সর্বাঙ্গে আঁট হইয়া বসিয়াছে। মালিনী চলিতে চলিতে মালা গাঁথিতেছে, তাহার চক্ষু তাহাতেই নিবদ্ধ। যে গানটি ঈশানোন্মুক্ত অধর হইতে নিশ্চিত হইতেছে, তাহা বেশি দূর যাইতেছে না, ফুলের চারিপাশে ভ্রমরের মতো গুঞ্জন করিয়া ফিরিতেছে। তাহার গতিভঙ্গিতেও একটু নৃত্যের স্পর্শ আছে। মালাগাথা শেষ করিয়া সে এক পাক ঘুরিয়া চোখ তুলিয়া সবিস্ময়ে দাঁড়াইয়া পড়িল। একি হঠাৎ একটা নূতন কুটির কোথা হইতে আসিল? 7 দিন আগেও কিছু ছিল না। নদী তীর হইতে 50 হাত ব্যবধানে উঁচু জমির উপর সত্যিই একটি নতুন কুটির নির্মিত হইয়াছে। ঘন সন্নিবিষ্ট পাহাড়ি বেত্রের উপর মাটির প্রলেপ দিয়া দেয়াল, উপরে কুশের ছাউনি, সম্মুখের খানিকটা স্থানে ছিটে বেড়ার বেষ্টনী, উঠানের মধ্যস্থলে একটি ক্ষুদ্র বেদিকা। কুটির সম্পূর্ণ হইয়াছে বটে, কিন্তু তাহার প্রসাধন ও অঙ্গশোভা এখনও বাকি আছে। স্বয়ং গৃহস্বামী অধুনা এই কার্যে ব্যাপৃত। এক হাতে পিটুলিপূর্ণ ভার ও অন্য হাতে দাঁতনের মতো একটি তুলি লইয়া তিনি অভিনিবেশ সহকারে গৃহদ্বারের উপর শঙ্খ, চক্র প্রভৃতি চিত্রলেখায় প্রবৃত্ত। দূর হইতে দেখিয়া মালিনী কৌতূহল বশে সেই দিকে অগ্রসর হইল। পা টিপিয়া টিপিয়া কালিদাসের পিছনে গিয়া দাঁড়াইল। কালিদাস চিত্ররচনায় এতই নিমগ্ন যে কিছুই জানিতে পারিলেন না। চিত্রবিদ্যায় কবির পটুত্ব কিছু কম। দ্বারের একটি কপাটে তিনি যে শঙ্খটি আঁকিয়াছেন, তাহা যে শঙ্খই এমন কথা জোর করিয়া বলা শক্ত। কুণ্ডলিত বিষধর সর্পও হইতে পারে। এই জন্য কবি তাহার নিম্নে স্পষ্টাক্ষরে চিত্র পরিচয় লিখিয়া দিয়াছেন শঙ্খ। বর্তমানে যে চিত্রটি আঁকিতেছেন, তাহাও আশানুরূপ আকার গ্রহণ করিতেছে না। সুদর্শন চক্র গোলাকার হওয়াই বাঞ্ছনীয়, কিন্তু কবির হস্তে উহা ডিম্বের আকৃতি ধারণ করিবার চেষ্টা করিতেছে। তাছাড়া তুলিটাও ভদ্র ব্যবহার করিতেছে না। অতর্কিতে কবির চোখে মুখে রং ছিটাইয়া দিতেছে। কালিদাস শেষে উত্তক্ত হইয়া তুলির দ্বারা সুদর্শন চক্রের মাঝখানে একটা খোঁচা দিলেন। তুলির রং অমনি ধারার মতো গড়াইয়া পড়িল। মালিনী এতক্ষণ কালিদাসের পিছনে দাঁড়াইয়া সকৌতুকে দেখছিল, এখন খিলখিল করিয়া হাসিয়া উঠিল। চমকিয়া কবি ফিরিলেন। হাতের তুলিটা কেমন একভাবে ছিটকাইয়া উঠিয়া মালিনীর মুখে চোখে রং ছিটাইয়া দিল। মালিনী মুখখানি একবার কুঞ্চিত করিয়া আবার হাসিয়া উঠিল। কেমন মানুষ গা তুমি? আমার মুখেও চিত্তি রাখবে নাকি? কালিদাস অত্যন্ত অপ্রস্তুত হইয়া পড়িলেন। হে হে, দেখতে পাইনি, ভারী অন্যায় হয়েছে। তাই এ চুন নয়, পিটুলি গোলা। তোমার মুখের কোনো ক্ষতি করবে না, বরং বেশ দেখাচ্ছে। মালিনীর মুখে শ্বেতবিন্দুগুলি তিলকের মতো ফুটিয়া উঠিয়া সত্যই সুন্দর দেখাইতেছিল। সে স্মিত মুখে এই কান্তিময় তরুণ ব্রাহ্মণকে ভালো করিয়া নিরীক্ষণ করিল। মানুষটি দেখিতেও সুন্দর, কথাও বলে ভারী মিষ্ট। সে বলিল, তুমি নতুন এসেছ না? 7 দিন আগে ওই পথ দিয়ে গেছি, তোমার কুঁড়েঘর তো ছিল না।
কালিদাস বলিলেন, না, এই তো কদিন হলো এসেছি, নিজের হাতে ঘর তৈরি করেছি, কেমন চমৎকার হয়নি? তিনি সগর্বে গৃহের পানে তাকাইলেন। মালিনী বলিল, বেশ হয়েছে, কিন্তু ওটা কি হচ্ছিল? মালিনীর তর্জনী নির্দেশ অনুসরণ করিয়া শঙ্খ চক্র দেখিয়া কালিদাস লজ্জিত হইলেন। আমতা আমতা করিয়া বলিলেন, মঙ্গল চিহ্ন আঁকছিলাম, তা ওই হয়েছে, বলিয়া নিজেই হাসিয়া ফেলিলেন। মালিনীও হাসিল। ফুলের মালা সাজিতে রাখিয়া সাজি কালিদাসের হাতে ধরাইয়া দিয়া বলিল, তুমি সাজি ধরো, আমি এঁকে দিচ্ছি। আলপনা দেওয়া কি পুরুষের কাজ? ভাঁড় ও তুলি হাতে লইয়া মালিনী দ্বারের কাছে গেল। কালিদাস পুলকিত হইয়া বলিলেন, তুমি এঁকে দেবে? বাহ, তাহলে তো কথাই নেই। আমরা পুরুষেরা শুধু মোটা কাজ করতে পারি, সূক্ষ্ম কাজ মেয়েরা না হলে হয় না। মালিনী হাসি মুখে স্বজাতির এই প্রশংসা আত্মসাৎ করিয়া আলপনা অঙ্কনে মন দিল। পূর্বের অঙ্কন মুছিয়া দক্ষ হস্তে নূতন করিয়া শঙ্খ আঁকিতে লাগিল। কালিদাস সপ্রশংস নেত্রে দেখিতে লাগিলেন। দেখিতে দেখিতে বলিলেন, ভালো কথা, তুমি কে তা তো বললে না? ফুলের সাজি দেখে বুঝলে না? মালিনী। ওহ, তা বটে, কিন্তু তোমার একটা নাম আছে তো? মালিনী মুখ না ফিরাইয়াই মাথা নাড়িল। না, সবাই আমাকে মালিনী বলে ডাকে। আমার কেউ নেই কি না? গুরুবারে গুরুবারে আমি রাজবাড়িতে যাই রানী ভানুমতিকে ফুল জোগাতে। রানী ভানুমতি আমাকে খুব ভালোবাসেন, সবাই আমাকে খুব ভালোবাসে। আমার কেউ নেই কি না? কালিদাস ঘাড় নাড়িতে নাড়িতে শুনিতেছিলেন। মালিনী মুখ ফিরাইয়া প্রশ্ন করিল, তুমি কে? কালিদাস একটু ইতস্তত করিয়া শেষে বলিলেন, আমি কালিদাস। মালিনী পরিতুষ্টভাবে ঘাড় নাড়িল। বেশ নাম, তুমি কি কাজ করো? কালিদাস চিন্তা করিয়া বলিলেন, কাজ? আমিও মালা গাঁথি। মালিনীর চক্ষু উজ্জ্বল হইয়া উঠিল। ও মা, সত্যি? কিন্তু কিন্তু তোমার গলায় পইতে রয়েছে, তুমি তো মালাকর নও। কালিদাস মৃদু হাসিলেন। আমি কথার মালাকর, কবি। চিবুকে একটি আঙুল ঠেকাইয়া মালিনী কিছুক্ষণ অবাক হইয়া রহিল। তারপর রুদ্ধশ্বাসে বলিল, কবি? তুমি গান বাঁধতে পারো? কালিদাস হাসিয়া ঘাড় নাড়িলেন। মালিনীর চক্ষু বিস্ময়ে আরও বর্তুলাকার হইল। সে বলিল, তবে তুমি এখানে কুড়ে ঘর বেঁধেছ যে? রাজসভায় যাও না কেন? রাজা কবিদের ভারী ভালোবাসেন, কত সোনাদানা দেন, থাকবার বাড়ি দেন। কালিদাসের মুখে ঈষৎ তিক্ততার আভাস খেলিয়া গেল। তিনি আকাশের দিকে চাহিয়া বলিলেন, রাজা রানীর সোনাদানা আমার দরকার নেই, নিজে হাতে তৈরি এই কুঁড়ে ঘর আমার অট্টালিকা। মালিনী ক্ষণিক জিজ্ঞাসু নেত্রে চাহিয়া থাকিয়া মৃদু হাসিল। সদয় কণ্ঠে বলিল, বুঝেছি, তুমি রাজা রানীদের সঙ্গে কখনো মেশোনি কি না, তাই ভয় করছে। তুমি ভয় পেও না, ওরা খুব ভালো লোক হয়। আমার রানী ভানুমতি খুব ভালো লোক, আর কি সুন্দর, চোখ ফেরানো যায় না। কালিদাস একটু হাসিলেন। তুমিও তো ভালো লোক, জানাশোনা নেই, তবু আমার কত কাজ করে দিচ্ছ, আর দেখতেও সুন্দর, যেন প্রতিমাটি। তবে তোমাকে ফেলে রাজা রানীর পিছনে ছোটবার কি দরকার? মালিনী আহ্লাদে বিগলিত হইয়া গেল। বলিল, আমি সুন্দর? যা, তুমি কবি কি না তাই মিছিমিছি বলছো। এবার এদিকে দেখো দেখি কেমন আলপনা হয়েছে। কবি সহজ কৃতজ্ঞতার কণ্ঠে বলিলেন, ভালো হয়েছে, যেমনটি হওয়া উচিত তেমনই হয়েছে। নারী গৃহকে গৃহের রূপ দিতে পারে, সে গৃহদেবতা। মালিনী মাথা হেলাইয়া কিছুক্ষণ কবির পানে চাহিয়া রহিল। এ ধরনের কথাবার্তার সহিত সে পরিচিত নয়, তবু একটু হাসিয়া বলিল, তোমার কথার মানে বুঝেছি। শুনতে হেয়ালির মতো লাগে, কিন্তু ভাবলে মানে পাওয়া যায়। আচ্ছা, সব কবি কি হেয়ালির ছন্দে কথা বলে? কালিদাস হাসিয়া বলিলেন, সব। ইতিমধ্যে সূর্যদেব শিপ্রার পরপারে অস্তচূড়া স্পর্শ করিয়াছেন। এখন নগর হইতে সন্ধ্যারতির শঙ্খ ঘণ্টার ধ্বনি ভাসিয়া আসিল। মালিনী চকিতে দিগন্তের পানে চাহিয়া সন্ত্রস্ত হইয়া উঠিল। ও মা, কি হবে? সূর্যি যে পাটে বসলেন, আজকেই আমি মরেছি। রানীমার ফুল যোগান দিতে দেরি হয়ে যাবে। দাও দাও, সাজি দাও, আমি চললুম। কালিদাসের হাতে ভার ধরাইয়া দিয়া এবং সাজিটি প্রায় কাড়িয়া লইয়া
মালিনী ক্ষিপ্র পদে অঙ্গনের বাহিরে চলিল। যাইতে যাইতে একবার পিছু ফিরিয়া বলিল, আবার যেদিন আসব তোমার ঘর গুছিয়ে দিয়ে যাব। কালিদাস স্মিত মুখে তাহার দিকে চাহিয়া দাঁড়াইয়া রহিলেন। তারপর মৃদুস্বরে আত্মগতভাবে বলিলেন, মালিনী, যেন সাক্ষাৎ মালিনী ছন্দ, চপল চরণ ছন্দা, নন্দিনী পুষ্পগন্ধা। অবন্তীর বিশাল রাজপুরী প্রাকার বেষ্টিত একটি নগর বলিলেও অত্যুক্তি হয় না। বিস্তৃত বিহার ভূমির উপর কুঞ্জ বাটিকা উপবন, মধ্যে মধ্যে এক একটি অট্টালিকা, কোনোটি মন্ত্রগৃহ, কোনোটি শস্ত্রাগার, কোনোটি যন্ত্রভবন, এইরূপ আরও অনেক। পুরভূমির সর্বপশ্চাতে মহাদেবী ভানুমতির অবরোধ, নগরের মধ্যে ক্ষুদ্র নগরী। অবরোধের ভূভাগ উচ্চ প্রাচীর দ্বারা বেষ্টিত, প্রাচীরের কোল ঘেঁষিয়া সংকীর্ণ পরিখা। এখানে প্রবেশের একটি মাত্র পথ, তাহাও এত সংকীর্ণ যে দুইজন পাশাপাশি প্রবেশ করিতে পারে না। যে সময়ের কাহিনী, সে সময় রাজপুরীর পুরঞ্জীদের প্রাকার পরীক্ষার অন্তরালে অবরুদ্ধ করিয়া রাখিবার প্রথা প্রচলিত ছিল না। কিন্তু সম্প্রতি কয়েক বৎসর পূর্বে হুন বর্বরদের উৎপাত হইয়াছিল। সেই সময় পুরনারীদের সম্ভ্রম রক্ষার জন্য মহারাজ বিক্রমাদিত্য এই অবরোধ নির্মাণ করাইয়াছিলেন। তারপর হুন উৎপাত দূর হইয়াছিল, কিন্তু প্রথা একবার গড়িয়া উঠিলে সহজে ভাঙা যায় না। অবরোধ এবং তৎসংক্রান্ত বিধিবিধান রহিয়া গিয়াছিল। সেদিন এক সশস্ত্র প্রহরী অবরোধের অপ্রসর প্রবেশপথের সম্মুখে পাহারায় নিযুক্ত ছিল। রক্ষীর বয়স কম, মাত্র 19-20, কিন্তু ভারী জোয়ান। হাতের লৌহ শুল অবহেলা ভরে ঘুরাইতে ঘুরাইতে সে দ্বার সম্মুখে পদচারণ করিতেছিল। কেহ কোথাও নাই। দ্বারপথে অবরোধের প্রাসাদ প্রাঙ্গণ কিয়দংশ দেখা যাইতেছে। বাহিরে বকুল তমাল পিয়াল শোভিত মুক্তভূমি জনশূন্য। সন্ধ্যা সমাগত। দূরে মালিনীকে আসিতে দেখিয়া রক্ষী থমকিয়া দাঁড়াইয়া সেই দিকে তাকাইয়া রহিল। তারপর একটু গদগদ হাসি তাহার মুখে দেখা দিল। মালিনীর প্রতি তাহার যে বেশ প্রীতির ভাব আছে, তাহা সহজেই অনুমান করা যায়। মালিনী তাহার প্রতি ভ্রুক্ষেপ না করিয়া তাড়াতাড়ি অবরোধ প্রবেশের উদ্যোগ করিল। রক্ষী এজন্য প্রস্তুত ছিল। মালিনীর অবজ্ঞা তাহার কাছে নূতন নয়। তাহার বল্লম অর্গলের মতো পড়িয়া মালিনীর পথ রোধ করিয়া দিল। চমকিয়া মালিনী অধীর রুষ্ট মুখে রক্ষীর পানে তাকাইল, বলিল, কি হচ্ছে, পথ ছেড়ে দাও। মালিনীর ভ্রুকুটি দেখিয়া রক্ষী ঘাবড়াইয়া গেল। সে নূতন প্রেম করিতে শিখিতেছে, এখনও আনাড়ি, অথচ একটু রসিকতা না করিয়াও মালিনীকে ছাড়িয়ে দেওয়া যায় না। তাই সে বোকার মতো হাসিয়া বলিল, বিনা প্রশ্নে তোমাকে রানীর মহলে ঢুকতে দিই কি করে? কঞ্চুকি মশাইয়ের হুকুম। মালিনী বলিল, ঢের হয়েছে, এবার বল্লম নামাও, এমনিতেই আমার দেরি হয়ে গেছে। রক্ষী বলিল, কঞ্চুকি মশাইয়ের হুকুম, পুরুষ ঢুকতে দেবে না। এখন তুমি যে মেয়ের ছদ্মবেশে পুরুষ নও। মালিনী ধমক দিয়া বলিল, আবার? আচ্ছা বেশ, রঙ্গই করো তাহলে। মালিনী অদূরস্থ বেদির উপর ক্ষুদ্র শিলাখণ্ডের উপর সাজি কোলে লইয়া বসিল। আকাশের দিকে চোখ তুলিয়া নীরস কণ্ঠে বলিল, আমার কি, রানীমার এতক্ষণ চুল বাঁধা গা ধোয়া হয়ে গেছে, ফুল আর মালার জন্য হাপিত্তেশ করে বসে আছেন। বেশ তো, বসে থাকুন, যত দেরি হবে ততই তার রাগ বাড়বে। তা আমি কি করব? আমাকে যখন তলব হবে আমি বলবো। রক্ষী এবার রীতিমতো ভয় পাইয়া গেল। তড়িতে দ্বার হইতে বল্লম সরাইয়া মিনতির সুরে বলিল, না না মালিনী, আমি কি তোমাকে আটকেছি? আমি একটু রস করছিলাম, নাও তুমি ভিতরে যাও। মালিনী উঠিল না, মুখ কঠিন করিয়া বলিল, আগে নিজের হাতে কান মলো। রক্ষীর বয়স অল্প, তাহার কর্ণ দুটি রক্তিম হইয়া উঠিল, কিন্তু উপায় কি? সে হাসিবার চেষ্টা করিয়া বলিল, আচ্ছা এই নাও মলছি, কিন্তু এ শুধু তোমাকে ভালোবাসি বলে। মালিনী ফিক করিয়া হাসিল। উঠিয়া দাঁড়াইয়া গ্রীবার একটি লীলায়িত ভঙ্গি করিয়া বলিল, ইহ, ভালোবাসা? সহসা গম্ভীর হইয়া মালিনী প্রশ্ন করিল, জানো নারী গৃহকে গৃহের রূপ দিতে পারে? সে গৃহদেবতা জানো? রক্ষী অবোধের মতো ক্ষণকাল তাকাইয়া থাকিয়া বলিল, কই না তো, তবে তুমি কিচ্ছু জানো না। মালিনী সদর্পে দ্বারপথে প্রবেশ করিয়া অন্তর্হিত হইয়া গেল।
মহাদেবী ভানুমতীর প্রসাধন কক্ষে একটি সিঙার বেদিকার উপর অপরূপ রূপবতী প্রগাঢ় যৌবনা রানী অর্ধশয়নভাবে অবস্থান করিতেছেন। 4-5টি কিঙ্করী তাহাকে ঘিরিয়া আছে। একজন ভানুমতীর আলুলায়িত কুন্তল 2 হাতে তুলিয়া ধরিয়া রূপের ধোঁয়ায় সুরভিত করিতেছে। দ্বিতীয়া কিঙ্করী পদপ্রান্তে নতজানু হইয়া লাক্ষারসে চরণপ্রান্ত রঞ্জিত করিতেছে। অবশিষ্ট কিঙ্করীরা প্রসাধন দ্রব্য হাতে লইয়া সাহায্য করিতেছে। দ্রুত ব্যস্ত পদে মালিনী প্রবেশ করিল। বাক্য ব্যয় না করিয়া ভানুমতীর দেহ পুষ্পাভরণে সাজাইতে লাগিয়া গেল। রানী মদালস নেত্র মালিনীর দিকে ফিরাইয়া একটু হাসিলেন, বলিলেন, আমার মালিনী মেয়ের আজ এত দেরি যে? মালিনী ক্ষিপ্র হস্তে ভানুমতীর মৃণাল ভুজে ফুলের অঙ্গদ পড়াইতে পড়াইতে রস্বস্বরে বলিল, কার মুখ দেখে যে আজ উঠেছিলুম, দেরি হয়ে গেল রানীমা। ফুল নিয়ে নদীর ধার দিয়ে আসছি, চোখ তুলে দেখি, ও মা, এক কবি। বলো তো রানীমা, অবাক কাণ্ড না? রানী অধরপ্রান্ত একটু কুঞ্চিত করিলেন। এ আর অবাক কাণ্ড কি? মহারাজের কৃপায় উজ্জয়িনীতে এত কবি জুটেছে যে বর্ষাকালে ইন্দ্রগোপ কীটও এত জন্মায় না। মালিনী মাথা নাড়িয়া বলিল, ও মা, না গো না, এ তোমার ন্যাড়া মাথা নাক লম্বা চিমসে কবি নয়। কি বলবো তোমায় রানীমা, চেহারা যেন ঠিক কুমার কার্তিক। গায়ের রং ডালিম ফেটে পড়ছে, কি নাক, কি চোখ। বয়স কতই বা হবে, বড় জোর 24-25। ঈষৎ ভ্রুভঙ্গ করিয়া ভানুমতী মালিনীকে নিরীক্ষণ করিলেন। মালিনী উৎসাহ ভরে বলিয়া চলিল, হ্যাঁ গো রানীমা, বললে বিশ্বাস করবে না, এত সুন্দর কবি আমি জন্মে দেখিনি। নদীর পাড়ে কুঁড়েঘর তৈরি করেছে, সেখানেই থাকবে। মালিনী হঠাৎ হাসিয়া উঠিল। দরজায় আলপনা দিচ্ছিল। কি বা আলপনা ছিঁড়ি, হাত থেকে পিটুলির ভাঁড় কেড়ে নিয়ে আমি আলপনা এঁকে দিলুম, তাই না এত দেরি হলো। কবির নাম কালিদাস, বেশ মিষ্টি নাম না? আর তেমনই কি মিষ্টি কথা, কথা শুনলে কান জুড়িয়ে যায়। ভানুমতী মন দিয়া শুনিতেছিলেন। তাহার মুখের গূঢ় হাসি গভীর হইতেছিল। মালিনী থামিতেই তিনি ভ্রুভঙ্গি করিয়া বলিলেন, সত্যি? নদীর ধারে খাসা কবি কুড়িয়ে পেয়েছিস তো? তা কি বললে তোর কবিটি? কানের কাছে ভোমরার মতো গুনগুন করে গান শুনিয়েছে বুঝি? মালিনী রানীর কথার ব্যঙ্গার্থ বুঝিল না। সে এখনও অত শত বুঝিতে শেখে নাই। সরলভাবে বলিল, না রানীমা, গান করেনি, শুধু কথা বলেছে। কিন্তু কি মিষ্টি কথা, ঠিক যেন মধু ঢেলে দিচ্ছে। ভানুমতী ফিক করিয়া হাসিয়া কিঙ্করীদের পানে চাহিলেন। তাহারাও মুখ টিপিয়া হাসিতে লাগিল। রানী অলস হস্তে মালিনীর চিবুক তলিয়া ধরিয়া তাহার কচি মুখখানি দেখিলেন। তরল কৌতুকের সুরে বলিলেন, আমার মালিনী কুড়িটি এত দিনে সত্যি ফুটবে ফুটবে করছে। ভোমরাও ঠিক এসে জুটেছে। দেখিস মালিনী, তুই যেমন ভালো মানুষ, তোর কবি ভোমরা সব মধুটুকু শুষে নিয়ে উড়ে না পালায়। কিঙ্করীরা হাসিতে লাগিল। মালিনী ব্যাপার বুঝিতে না পারিয়া অবাক হইয়া সকলের মুখের পানে তাকাইতে লাগিল। রানী হাসিতে হাসিতে উঠিয়া মালিনীর 2 স্কন্ধের উপর হাত রাখিলেন। স্নেহকোমল কণ্ঠে বলিলেন, বোকা মেয়ে, এখনো ঘুম ভাঙেনি। ভয় নেই, একদিন ঘুম ভাঙবে, হঠাৎ সব বুঝতে পারবি। তোর কবি বুঝি ঘুম ভাঙাতেই এসেছে। কিছুদিন কাটিয়াছে। একদা প্রভাতকালে কালিদাস নিজ কুটির প্রাঙ্গণে বেদির উপর বসিয়া আছেন। সম্মুখে মৃত্তিকার মসিপাত্র, খাগের কলম ও একতারা তালপত্র। কবি রচনায় নিমগ্ন, কিন্তু যত না রচনা করিতেছেন, চিন্তা করিতেছেন তাহার 10 গুণ। ললাট চিন্তা চিহ্নিত, কোথাও যেন আটকাইয়া গিয়াছে। কবি কয়েকবার মুখে বিড়বিড় করিতে করিতে করাগ্রে গণনা করিলেন। তারপর অন্যমনস্কভাবে লেখনী মসিপাত্রে ডুবাইলেন। কিন্তু মনে মনে যাহা গড়িয়াছিলেন তাহা মনঃপূত হইল না। তিনি আবার কলম রাখিয়া দিলেন। তালপত্রে একটি অসমাপ্ত শ্লোক লেখা ছিল। তালপত্রটি তুলিয়া জানুর উপর রাখিয়া মৃদু কণ্ঠে শ্লোকটি আবৃত্তি করিলেন, যেন উহার ধ্বনি হইতে পরবর্তী অলিখিত পংক্তির ইঙ্গিত ধরিবার চেষ্টা করিতেছেন। অবচিত বলি পুষ্পা, বেদী সম্মার্গ দক্ষা,
নিয়মবিধি জলানাং বর্হিষাঞ্চোপনেত্রী গিরি সমুপচচার প্রত্যহং সা ভবানী। শেষ শব্দটি তিনি সংশয় সংকুল কণ্ঠে উচ্চারণ করিলেন। ভবানী শব্দটি পত্রে লেখা ছিল না, কবি পাদপূরণের জন্য উচ্চারণ করিয়াছিলেন। ক্ষণকাল চিন্তা করিয়া তিনি মাথা নাড়িলেন। ভবানী চলবে না, এখনও তো দেবী ভবানী হননি। কৃষাঙ্গী? মৃগাক্ষী? কবির ভাবাবিষ্ট চক্ষু এদিক ওদিক ঘুরিতে ঘুরিতে দ্বারের কাছে গিয়া সহসা রুদ্ধ হইল। কবি ভাবতন্দ্রা হইতে জাগিয়া উঠিলেন। প্রাঙ্গণে দ্বারপথে মালিনী হাসিতে হাসিতে প্রবেশ করিতেছে। সদ্য স্নাতা, হাতে তাম্রের থালিতে এক রাশ ফুল, মাথার সিক্ত চুলগুলি বুকে কাঁধে ছড়াইয়া পড়িয়াছে। প্রভাতে শিশির বিন্দুর মতো চৌদিকে আনন্দের রশ্মি বিকীর্ণ করিতে করিতে মালিনী কালিদাসের দিকে অগ্রসর হইল। কালিদাস চকিত বিস্ফারিত নেত্রে ক্ষণকাল চাহিয়া রহিলেন। এ কি? এ যে গিরিকন্যারই মর্ত প্রতিমূর্তি। যে শব্দটির অভাবে তাহার শ্লোক এবং কাব্যের প্রথম স্বর্গ সমাপ্ত হইতেছে না, সেই শব্দটি বিদ্যুৎ স্ফোরণের মতো তাহার মস্তিষ্কে জ্বলিয়া উঠিল। তরিতে লেখনী ধরিয়া কবি লিখিতে আরম্ভ করিয়া দিলেন। খসখস শব্দে তালপত্রের উপর লেখনী চলিতে লাগিল। ফুলের থালি হাতে মালিনী বেদীর পাশে আসিয়া দাঁড়াইল। কবি কিন্তু তাহাকে অন্য দিনের মতো সম্ভাষণ করিলেন না, মুখ তুলিয়া দেখিলেন না। মালিনীর হাসি ভরা মুখখানি ম্লান হইয়া গেল। অভিমানে চক্ষু ছলছল করিয়া উঠিল। কবি ব্যগ্রভাবে লিখিয়া চলিয়াছেন, যেন মুহূর্তের জন্য অন্যদিকে মন দিলেই শব্দগুলি মস্তিষ্কের পিঞ্জর খুলিয়া উড়িয়া যাইবে। মালিনী ক্ষণেক চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। তারপর ভারী গলায় বলিল, এত কাজ, আমার পানে চোখ তুলে চাইবারও সময় নেই। বেশ। কালিদাস মুখ না তুলিয়ায় চাপা সুরে বলিলেন, একটু দেরি করো, এটা শেষ করে ফেলি। নিয়মিত পরিখেদা। মুখে অসমাপ্ত বাক্য মিলাইয়া গেল। কালিদাস লিখিয়া চলিলেন। অবশেষে লেখা সমাপ্ত হইল। লেখার নিচে কলমের একটি সাড়ম্বর আঁচড় টানিয়া তিনি মালিনীর পানে হাস্যোজ্জ্বল মুখ তুলিলেন। ব্যাস, ইতি প্রথম স্বর্গ। মালিনী মুখ ভার করিয়া রহিল। কালিদাস সোৎসাহে বলিয়া চলিলেন, একটা শব্দ কিছুতেই মাথায় আসছিল না। তোমাকে দেখেই মনে পড়ে গেল, তোমার ওই কালো কালো কোঁকড়া চুল দেখে। মালিনীর পক্ষে আর অভিমান করিয়া থাকা সম্ভব হইল না। কৌতূহল দীপ্ত চোখে সে কালিদাসের পানে চাহিয়া প্রশ্ন করিল, কি কথা বলো না? কালিদাস বলিলেন, কথাটি হচ্ছে সুকেশী। তোমার সুন্দর ভিজে চুলগুলি দেখে মনে পড়ে গেল। মালিনী বেদীর একপাশে বসিয়া পড়িল। কৌতূহলের সীমা নাই। ফুলের থালিটি নামাইয়া রাখিয়া সে এক অঞ্জলি ফুল কবির কোলের উপর ফেলিয়া দিল। তারপর লেখনী মসিপাত্র তালপত্রের উপর দুই চারিটি ফুল ছড়াইয়া দিতে দিতে বলিল, কিসের গল্প লিখছ? শিবের গীত বুঝি? কালিদাস বলিলেন, হ্যাঁ, শিব আর পার্বতীর গল্প। শিবের সঙ্গে পার্বতীর তখনও বিয়ে হয়নি। শিব তপস্যা করছেন, কঠিন তপস্যা। আর গিরিরাজ কন্যা উমা রোজ এসে তাঁর সেবা করেন, ফুল সমিধ আহরণ করে আনেন, পুজোর জন্য বেদী মার্জন করে দেন। তারপর এইসব কাজ করে যখন ক্লান্ত হয়ে পড়েন, তখন শিবের ললাটচন্দ্রের কিরণের তলায় বসে ক্লান্তি দূর করেন। শুনবে শেষ শ্লোকটা? মালিনী অবহিত চিত্তে শুনিতেছিল। সে কেবল সাগ্রহে ঘাড় নাড়িল। কালিদাস তালপত্র তুলিয়া পড়িলেন, অবচিত বলি পুষ্পা বেদী সম্মার্গ দক্ষা নিয়মবিধি জলানাং বর্হিষাঞ্চোপনেত্রী গিরি সমুপচচার প্রত্যহং সা সুকেশী নিয়মিত পরিখেদা তচ্ছিরশ্চন্দ্র পাদৈ। কিছুক্ষণ দুজনেই নীরব। কালিদাস ধীরে ধীরে তালপত্র নামাইয়া রাখিলেন। মালিনীর দিকে মৃদু সস্নেহ হাসিয়া বলিলেন, এ ছন্দের নাম জানো? মালিনী বলিল, না, কি? কালিদাস বলিলেন, মালিনী ছন্দ, তোমার নামের ছন্দ। প্রত্যেক স্বর্গের শেষে তোমার নামের ছন্দে শ্লোক লিখব ইচ্ছা আছে। আমার কাব্য যদি বেঁচে থাকে, মালিনীর নামও কেউ ভুলবে না। আমার কাব্যে তোমার নাম গাঁথা থাকবে। মালিনীর মুখ আনন্দে গৌরবে উদ্ভাসিত হইয়া উঠিল।
কালিদাস হাসিতে হাসিতে বেদির উপর উঠিয়া দাঁড়াইলেন। পরম বিলাস ভরে আলস্য ত্যাগ করিতে করিতে অঙ্গন বেষ্টনীর বাহিরে শিপ্রার দিকে তাহার দৃষ্টি পড়িল। তাহার হাস্য আলস্য ভরা মুখে সহসা ভাবান্তর দেখা দিল। শিপ্রার তীররেখা ধরিয়া এক শ্রেণী উট চলিয়াছে। আর একদিনের কথা কালিদাসের মনে পড়িয়া গেল। পূর্ণিমার নিথর রাত্রি, জ্যোৎস্না প্লাবিত রাজোদ্যান, প্রাকার বেষ্টনীর পরপারে উটের সারি চলিয়াছে। তারপর স্মৃতির বেদনা কালিদাসের মুখে করুণ ছায়াপাত করিল। মালিনী ঊর্ধ্বমুখী হইয়া কবির পানে চাহিয়াছিল। সে তাহার মুখের ভাবান্তর লক্ষ্য করিল। ঈষৎ বিস্ময়ে উঠিয়া দাঁড়াইয়া সে প্রাকার বেষ্টনীর ওপারে দেখিবার চেষ্টা করিল, কিন্তু দেখিতে পাইল না। তখন সেও বেদির উপর উঠিতে উঠিতে বলিল, কি দেখছ? কালিদাস উত্তর দিলেন না, চাহিয়া রহিলেন। মালিনী তাহার সম্মুখে দাঁড়াইয়া ডিঙি মারিয়া দেখিল উটের সারি। সে ঠোঁট উল্টাইয়া বলিল, আ কপাল, উট! আমি বলি না জানি কি। তো হ্যাঁ কবি, উট দেখে তোমার ভয় হলো নাকি? কালিদাস ম্লান হাসিলেন। ভয় নয় মালিনী, দুঃখ হলো। ওই উটের সঙ্গে একটা বড় দুঃখের স্মৃতি জড়িয়ে আছে। কালিদাস দীর্ঘশ্বাস ফেলিলেন। মালিনী সপ্রশ্ন নেত্রে তাহার মুখের পানে চাহিয়া রহিল, কিন্তু তিনি আর কিছু বলিলেন না। অবন্তীর রাজসভা। কুন্তল রাজসভার সহিত সাদৃশ্য থাকিলেও এ আরও বৃহৎ ব্যাপার। উপরন্তু অবরোধের মহিলাগণের জন্য প্রাচীর গাত্রে উচ্চ প্রেক্ষামঞ্চের ব্যবস্থা আছে। অপরাহ্নকালে সভার প্রধান বেদিকার উপর মহারাজ বিক্রমাদিত্য আসীন। ৩৫ বৎসর বয়সের দৃপ্তকায় পুরুষ, দণ্ড মুকুটাদির আড়ম্বর নাই। তিনি বেদির আস্তরণের উপর কেবলমাত্র একটি স্থূল উপাধান আশ্রয় করিয়া অর্ধশয়ান আছেন। চারিপাশে কয়েকজন অন্তরঙ্গ সভাসদ নিকটে দূরে অবস্থান করিতেছেন। বরাহমিহির ও অমর সিংহ একত্র বসিয়া নিম্নস্বরে আলাপ করিতেছেন এবং মাঝে মাঝে তুড়ি দিয়া হাই তুলিতেছেন। এক শীর্ণকায় মণ্ডিত চিকুর কবি দন্তহীন মুখ রোমন্থনের ভঙ্গিতে নাড়িতে নাড়িতে একাগ্র মনে শ্লোক রচনা করিতেছেন। প্রবীণ মহামন্ত্রী একপাশে বসিয়া পারাবত পুচ্ছের সাহায্যে কর্ণকুহর কণ্ডুয়ন করিতেছেন। তাহার অনতিদূর পশ্চাতে স্থূলকায় বিদূষক চিত হইয়া উদর উদ্ঘাটনপূর্বক নিদ্রা সুখ উপভোগ করিতেছে। মহারাজের শিয়রের কাছে এক তাম্বুল কলঙ্ক বাহিনী যুবতী বসিয়া এক মনে তাম্বুল রচনা করিয়া সোনার থালে রাখিতেছে। অন্য একটি যবন সুন্দরী শীতল ফলাম্ল রসের ভৃঙ্গার হস্তে নতজানু হইয়া চিত্রার্পিতার ন্যায় এক পাশে অবস্থান করিতেছে। কর্মহীন অপরাহ্নের আলস্য সকলকে চাপিয়া ধরিয়াছে। মহারাজ উত্তক্ত হইয়া উঠিয়াছেন, কিন্তু কেহ একটা রসের কথা পর্যন্ত বলিতেছে না। সভাটা যেন নিতান্ত বেজার হইয়া শেষ পর্যন্ত ঝিমাইয়া পড়িয়াছে। তাহার মধ্যে বরাহমিহির ও অমর সিংহের মৃদু জল্পনা ঝিল্লি কুঞ্জনের ন্যায় শুনাইতেছে। বরাহমিহির প্রকাণ্ড একটি হাই তুলিয়া হস্ত দ্বারা উহা চাপা দিলেন। তারপর ঈষৎ উচ্চকণ্ঠে বলিলেন, রবি এবার মকর রাশিতে প্রবেশ করবেন। বিক্রমাদিত্য একটু উৎসুকভাবে সেই দিকে তাকাইলেন। কি বললেন মিহির ভট্ট? বরাহমিহির বলিলেন, আমি বলছিলাম মহারাজ যে রবি এবার মকর রাশিতে গিয়ে ঢুকবেন। মহারাজ আবার উপাধানে হেলান দিয়া বসিলেন। ব্যঙ্গবঙ্কি মুখভঙ্গি করিয়া বলিলেন, ঢুকবেন তো এত দেরি করছেন কেন? তাড়াতাড়ি ঢুকে পড়লেই পারেন। আমার তো এই আলস্য আর নৈষ্কর্ম অসহ্য হয়ে উঠেছে। এ রাজ্যে কেউ যেন কিচ্ছু করছে না, কেবল বসে বসে ঝিমোচ্ছে। ইচ্ছে করে সৈন্য সামন্ত নিয়ে আবার যুদ্ধযাত্রা করি, তবু তো একটু কিছু করা হবে। মহামন্ত্রী কর্ণকণ্ডুয়নে ক্ষণকাল বিরতি দিয়া মিটিমিটি হাসিলেন। গূঢ় পরিহাসের কণ্ঠে বলিলেন, কার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করবেন মহারাজ? শত্রু তো একটিও অবশিষ্ট নাই। বিরক্তি সত্ত্বেও মহারাজের মুখে হাসি ফুটিল। তাও বটে, বড় ভুল হয়ে গেছে মন্ত্রী। সবগুলো শত্রুকে একেবারে নিপাত করে ফেলা উচিত হয়নি। অন্তত দু একটা শত্রুকে এইরকম দুর্দিনের জন্য রাখা উচিত ছিল। এই সময় রচনারত কবি গলার মধ্যে ঘর ঘর শব্দ করিলেন। তাহার রচনা শেষ হইয়াছে। রাজা তাহার প্রতি কটাক্ষপাত করিয়া বলিলেন, কি হয়েছে কবি, আপনি অমন করছেন কেন? হাতে ওটা কি?
গলা পরিষ্কার করিয়া কবি বলিলেন, শ্লোক লিখেছি মহারাজ, আপনার প্রশস্তি রচনা করেছি। বিক্রমাদিত্য নিরুপায়ভাবে একবার চারিদিকে চাহিলেন, শেষে গভীর নিঃশ্বাস মোচন করিয়া বলিলেন, বেশ, পড়ুন শুনি। মহারাজের প্রশস্তি পাঠ হইবে, সুতরাং অন্য সকলেও সেদিকে মন দিলেন। কবি শ্লোকটি পাঠ করিলেন। শত্রুনাং অস্থিমুণ্ডানাং শুভ্রতাং উপহাস্যতি, হে রাজন তে যশোভাতি শরৎচন্দ্র মরিচিবৎ। সকলে অবিচলিত মুখচ্ছবি লইয়া বসিয়া রহিলেন। কেবল অমর সিংহ ভ্রুকুটি করিয়া কবির দিকে তাকাইলেন। বোধ হয় শব্দপ্রয়োগে কিছু ভুল হইয়া থাকিবে। এই জাতীয় শুষ্ক কবিত্বহীন প্রশস্তি শুনিয়া রাজার কর্ণজর উপস্থিত হইয়াছিল, কিন্তু তবু কবির প্রাণে আঘাত দিতে তাহার মন সরিল না, অথচ সাধুবাদ করাও চলে না। তিনি বিপন্নভাবে চারিদিকে দৃষ্টি ফিরাইলেন। তাম্বুল কলঙ্ক বাহিনী এই সময় তাম্বুলপূর্ণ থালি রাজার সম্মুখে ধরিল। রাজা চকিত হইয়া তাহার পানে চাহিলেন। তারপর মৃদুস্বরে বলিলেন, মদন মঞ্জুরি, তুমি এই কবিতার বিচারক হও। একে কি কবিতা বলা চলে? মোট কথা কবিকে পান দেওয়া যেতে পারে কি না? মদন মঞ্জুরি অতি অল্প হাস্য করিল, তাহার অধর একটু নড়িল। পারে মহারাজ, কারণ কবিতা যেমনই হোক তাতে আপনার গুণগান করা হয়েছে। মহারাজ একটি নিঃশ্বাস ত্যাগ করিলেন। পান লইয়া মুখে পুরিতে পুরিতে স্বাভাবিক স্বরে বলিলেন, তাম্বুল কলঙ্ক বাহিনী, কবিকে তাম্বুল উপহার দাও। তার কবিতা শুনে আমরা প্রীত হয়েছি। মদন মঞ্জুরি উঠিয়া গিয়া তাম্বুলের থালি কবির সম্মুখে ধরিল। কবি লুব্ধ হস্তে একটি পান লইয়া মুখে পুরিলেন। রাজা সদয় কণ্ঠে বলিলেন, কবি, আজ আপনার যথেষ্ট পরিশ্রম হয়েছে, আপনি গৃহে গিয়ে বিশ্রাম করুন। জয়স্তু মহারাজ বলিয়া কবি রাজসভা হইতে প্রস্থান করিলেন। রাজা আর একবার উপাধানের উপর এলাইয়া পড়িয়া সনিশ্বাসে বলিলেন, আমার বয়স্যটি কোথায় কেউ বলতে পারেন? মন্ত্রী পশ্চাৎ দিকে একটি বক্র কটাক্ষপাত করিয়া বলিলেন, এই যে এখানে মহারাজ, অকাতরে ঘুমোচ্ছে। মহারাজ আবার উঠিয়া বসিলেন। ঘুমোচ্ছে? আমরা সকলে জেগে আছি, অন্তত জেগে থাকবার চেষ্টা করছি, আর পাষণ্ড ঘুমোচ্ছে? তুলে দাও মন্ত্রী। আদেশ পাইবা মাত্র মন্ত্রী পারাবত পুচ্ছটি বিদূষকের নাসারন্ধে প্রবিষ্ট করাইয়া পাক দিলেন। বিদূষক ধর্মর করিয়া উঠিয়া বসিল। আরে রে মন্ত্রী শাবক, মহারাজ, আপনার এই অস্থি চর্মসার মন্ত্রীটা আমার নাকে বিষ প্রয়োগ করেছে। মন্ত্রীর ভ্রুক্ষেপ নাই, তিনি নির্বিকার চিত্তে কানে পালক দিতেছেন। রাজা গভীর ভর্ৎসনার কণ্ঠে বিদূষককে বলিলেন, বয়স্য, রাজসভায় তুমি ঘুমোচ্ছিলে? বিদূষক কটমট করিয়া মন্ত্রীর পানে তাকাইল, বলিল, কে বলে ঘুমোচ্ছিলাম? কোন উচ্চিটিঙ্গ বলে? মহারাজ, আমি মনে মনে আপনার প্রশস্তি রচনা করছিলাম। মহারাজের অধরকোণে একটু হাসি দেখা দিল। তিনি পুনশ্চ গম্ভীর হইয়া বলিলেন, প্রশস্তি রচনা করছিলে বটে? ভালো, শোনাও তোমার প্রশস্তি, কিন্তু মনে থাকে যেন, যে প্রশস্তি আমরা এখনই শুনেছি তার চেয়ে যদি ভালো না হয় তাহলে তোমাকে শুলে যেতে হবে। তথাস্তু। বিদূষক আসিয়া রাজার সম্মুখে পদ্মাসনে বসিল, বলিল, শ্রুয়তাং মহারাজ, তাম্বুলং যৎ চর্বয়ামি সর্বতে রিপুমুণ্ডব পিক ত্যাজামি পুচুৎকৃত্যা ত্বদেব শত্রু শোণিতম। প্রাকৃত ভাষায় অস্বার্থ হচ্ছে, আমরা যে পান খাই তা সর্বৈব মহারাজের শত্রুদের মুন্ডু, আর পুচ করে যে পিক ফেলি তা নিছক শত্রু শোণিত। মহারাজের আদেশের অপেক্ষা না করিয়াই বিদূষক সুবর্ণ থালি হইতে এক খামচা পান তুলিয়া মুখে পুরিল এবং সাড়ম্বরে চিবাইতে লাগিল। মহারাজ হাসিলেন, অন্য সকলেও মুচকি মুচকি হাসিতে লাগিলেন। কালিদাসের কুটির প্রাঙ্গণের বেষ্টনীতে লতা উঠিয়াছে, লতায় ফুল ধরিয়াছে। পূর্বাহ্নে কালিদাস গৃহে নাই। মালিনী পরম স্নেহভরে আঁচল দিয়া কবির বেদিকাটি মুছিয়া দিতেছে। মার্জন শেষ হইলে সে কুটির হইতে কবির লেখনী মসিপাত্র ও পুঁথি লইয়া আসিল। সযত্নে সেগুলি বেদির উপর সাজাইয়া রাখিল। তারপর ফুল দিয়া বেদির চারিপাশ সাজাইল। অবশেষে একটি তৃপ্তির নিঃশ্বাস ফেলিয়া উৎসুক নেত্রে প্রাঙ্গণ দ্বারের পানে তাকাইল। মালিনীর মুখ দেখিয়া বুঝিতে বাকি থাকে না যে সে মরিয়াছে। প্রাঙ্গণ দ্বার দিয়া কালিদাস সিক্ত বস্ত্র নিংড়াইতে নিংড়াইতে প্রবেশ করিলেন।
তিনি পূজা ও স্নানের জন্য শিপ্রার তীরে গিয়াছিলেন। মালিনী বলিল, আশা হলো? বাবা, পুজো আর স্নান যেন শেষই হয় না। নাও বসো, কি হচ্ছিল এতক্ষণ? কালিদাস ভালো মানুষটির মতো বেদির উপর বসিলেন, মৃদু হাসিয়া বলিলেন, পুজো আর স্নান। মালিনী সিক্ত বস্ত্র লইয়া নিজের কাঁধের উপর ফেলিল, তারপর এক রেখাবি ফল কবির কোলের কাছে ধরিয়া দিয়া বলিল, আচ্ছা, এবার এগুলো মুখে দেওয়া হোক। কালিদাস ফলগুলি দেখাইয়া বলিলেন, এ কোথা থেকে এলো? মালিনী বলিল, এলো কোথাও থেকে, সে খোঁজে তোমার দরকার। কালিদাস মৃদু হাস্যে বলিলেন, আমার ভাণ্ডারে তো যতদূর মনে পড়ছে। মালিনী বলিল, 4টি আতপ চাল আর 2টি ঝিঙে ছাড়া কিছু নেই। আচ্ছা, খাবার সামগ্রী ঘরে এনে রাখতে মনে না থাকে আমাকে বলো না কেন? দুপুরবেলা না হয় 2টি ভাত ফুটিয়ে নিলেই চলে যাবে। বামুন মানুষের কথাই আলাদা, কিন্তু সকালে স্নানান্নিক করে কিছু মুখে দিতে হয় না? 2টো বাতাসা কি 1 ছড়া কলাও ঘরে রাখতে নেই? কালিদাস করুণ কণ্ঠে বলিলেন, ভুল হয়ে যায় মালিনী, ভুল, সব তাতেই ভুল। এমন মানুষও দেখিনি কখনো খাবার কথা ভুল হয়ে যায়। ওই তো মালিনী, কবি জাতটাই ওই রকম। পৃথিবীতে যে কাজ সবচেয়ে দরকারি তাতেই তাদের ভুল হয়ে যায়। আমার এক তুমিই ভরসা। অনির্বচনীয় প্রীতিতে মালিনীর মুখ ভরিয়া উঠিল। তবু সে তিরস্কারের ভঙ্গিতেই বলিল, আচ্ছা হয়েছে, এবার খাওয়া হোক। মনে থাকে যেন গল্প যে পর্যন্ত শুনেছি তারপর থেকে পড়ে শোনাতে হবে। সে সিক্ত বস্ত্র বেড়ার উপর শুকাইতে দিতে গেল। কালিদাস প্রসন্ন মুখে আহারে মন দিলেন। আহার শেষ হইলে আচমন করিয়া কালিদাস সম্মুখে রক্ষিত পুঁথি তুলিয়া লইলেন। ইত্যবসরে মালিনী বেদির নিচে আসিয়া বসিয়াছিল এবং বেদির উপর একটি বাহু রাখিয়া কালিদাসের মুখের পানে চাহিয়া পরম তৃপ্তিভরে প্রতীক্ষা করিতেছিল। কালিদাস পুঁথির পাতাগুলি সাজাইতে সাজাইতে বলিতে আরম্ভ করিলেন, আচ্ছা শোনো এবার। ইন্দ্রসভা থেকে বিদায় নিয়ে মদন আর বসন্ত হিমালয়ে মহাদেবের তপবনে উপস্থিত হলেন। অমনি হিমালয়ের বনে উপত্যকায় অকাল বসন্তের আবির্ভাব হলো। শুকনো অশোকের ডালে ফুল ফুটে উঠল, আমের মঞ্জরিতে ভোমরা এসে জুটল। শোনো, অসুত সদ্য কুসুমান্য শোক স্কন্ধাত প্রভৃতেব্য সপল্লবাণী পাদেন নাপৈক্ষত সুন্দরীনাং সম্পর্ক মাসিঞ্জিত নুপুরেন। কালিদাস একটু সুর করিয়া শ্লোকের পর শ্লোক পড়িয়া চলিলেন। মালিনী মুগ্ধ তন্ময় হইয়া শুনিতে লাগিল। শুনিতে শুনিতে তাহার চোখ দুটি কখনো আবেশ ভরে মুকুলিত হইয়া আসিল, কখনো বা বিস্ফারিত হইয়া উঠিল। নিঃশ্বাস কখনো দ্রুত বহিল, কখনো স্তব্ধ হইয়া রহিল। মন্ত্রমুগ্ধ সর্পির মতো তাহার দেহ ছন্দের তালে তালে দুলিতে লাগিল। এ কি অনির্বচনীয় অনুভূতি! প্রতি শব্দ যেন মূর্তিমান হইয়া চোখের সামনে আসিয়া দাঁড়াইতেছে। কল্পনার অলৌকিক লীলা বিলাসে, ভাবের অগাধ গভীরতায়, ছন্দের অনাহত মন্ত্র মহিমায় মালিনী আপনাকে হারাইয়া ফেলিল। এমন গান সে আর কখনো শোনে নাই। মালিনী জানিত না যে এমন গান মানুষ পূর্বে আর কখনো শোনে নাই, সেই প্রথম শুনিল। তৃতীয় স্বর্গ সমাপ্ত করিয়া কালিদাস ধীরে ধীরে পুঁথি বন্ধ করিলেন। কিছুক্ষণ উভয় নীরব। তারপর মালিনী গভীর একটি নিঃশ্বাস ত্যাগ করিয়া বাষ্পাকুল নেত্র কালিদাসের মুখের পানে তুলিল। ভাঙা ভাঙা স্বরে বলিল, কবি, স্বর্গ বুঝি এমনিই হয়? কোন পুণ্যে আমি স্বর্গ চোখে দেখলুম? না না, আমি এর যোগ্য নই। এ গান আমাকে শোনাবার জন্যে নয়, এ গান রাজাদের জন্যে, দেবতাদের জন্যে। সহসা মালিনী কবির হাত চাপিয়া ধরিয়া বলিল, কবি, আমার একটা কথা শুনবে? রানীমাকে তোমার গান শোনাবে? কালিদাসের মুখে বেদনার ছায়া পড়িল। মালিনী, রাজা রানীদের আমার গান শুনিয়ে কি লাভ? তোমার ভালো লেগেছে, এই যথেষ্ট। মালিনী ব্যাকুলভাবে বলিল, না না কবি, আমার ভালো লাগা কিছু নয়, আমার ভালো লাগা তুচ্ছ। আমি কতটুকু? আমার বুকে আমি এত ভালো লাগা ধরে রাখতে পারি না। কবি,
বলো, আমার কথা শুনবে? রাজাকে শোনাতে না চাও শুনিও না, কিন্তু রানীমাকে তোমার গান শোনাতেই হবে। বলো, শোনাবে? আমার রানী ভানুমতি। ওগো কবি, তুমি জানো না তার মতো মানুষ আর হয় না। তিনি তোমার মরম বুঝবেন, তিনি তোমার গানে ডুবে যাবেন। কালিদাসের বিমুখতা ক্রমে দূর হইতেছিল, তবু তিনি আপত্তি তুলিয়া বলিলেন, কিন্তু কাব্য যে এখনো শেষ হয়নি। মালিনী বলিল, না হোক, যা হয়েছে তাই শোনাবে। কালিদাস তখন দ্বিধাগ্রস্তভাবে বলিলেন, তা ভালো, রানী যদি শুনতে চান। কালিদাসের কথা শেষ হইবার পূর্বেই মালিনী সোল্লাসে উঠিয়া দাঁড়াইল। রানী ভানুমতির মহলে একটি প্রশস্ত কক্ষের মেঝে স্থানে স্থানে মৃগচর্মের আস্তরণ বিস্তৃত। মধ্যস্থলে একটি গজদন্ত পালঙ্কের উপর ভানুমতি অর্ধশয়ান রইয়াছেন। বক্ষের নিচল কিছু শিথিল চুলের ফুল আতপ্ত দ্বীপ্রহরে মূর্ছাইয়া গিয়াছে। রানীর কাছে দাসী কিঙ্করী কেহ নাই, কেবল মালিনী পালঙ্কের পাশে হাঁটু গাড়িয়া বসিয়া ব্যগ্র রস্য কণ্ঠে কথা বলিতেছে। হ্যাঁ গো রানীমা, সত্যি বলছি তোমাকে, এমন গান তুমিও শোনোনি কখনো। শুনতে শুনতে মনে হয়। মালিনী দুই হাত নাড়িয়া নিজের মনের অবস্থা বুঝাইবার চেষ্টা করিল, কিন্তু পারিল না। কি বলে বোঝাবো তোমাকে ভেবে পাই না। চোখে জল আসে, বুক ভরে ওঠে। না, বলতে পারছি না। তুমি একবার নিজের কানে শোনো রানীমা, দেখো তখন সব ভুলে যাবে, সংসার মনে থাকবে না। মালিনীর উদ্দীপনা দেখিয়া ভানুমতি একটু হাসিলেন। বড় সরলা তুই মালিনী, সংসার ভুলিয়ে দিতে পারে এমন কবি আজকাল আর জন্মায় না। আমি সব আধুনিক কবির গান শুনেছি, তারা সব স্তাবক চাটুকার, কেবল ইনিয়ে বিনিয়ে রাজার প্রশস্তি লিখতে জানে। মালিনী বলিল, ওগো রানীমা, আমার কবি তেমন নয়, সে কারুর তোষামোদ করে না, সে কেবল ঠাকুর দেবতার গান লেখে, মহাদেব, পার্বতী, মদন, বসন্ত, এই সব। ভানুমতি আলস্যজড়িত স্বরে বলিলেন, যাই হোক, আমার মালিনীটিকে যে কবি এমন করে পাগল করেছে তাকে একবার দেখতে ইচ্ছে করে। মালিনী উৎসাহে আহ্লাদে রানীর উপর ঝুঁকিয়া পড়িল। দেখবে তাকে রানীমা, দেখবে? ভানুমতি বলিলেন, দেখতে পারি, কিন্তু কি করে সম্ভব ভেবে পাচ্ছি না। তোর কবি তো রাজসভায় যাবে না, আর অন্দরমহলে আনা সেও অসম্ভব। মালিনী বলিল, অসম্ভব কেন রানীমা? তোমার হুকুম পেলে আমি সব ঠিক করতে পারি। কি ঠিক করতে পারিস? এই, আমার কবি চুপি চুপি তোমার মহলে এসে গান শুনিয়ে যাবে, কেউ কিছু জানতে পারবে না। তুমি শুধু তোমার ছেড়িদের একটু তফাতে রেখো, বাকি যা দরকার আমি করব। ভানুমতি ঊর্ধ্বে চক্ষু তুলিয়া একটু ভ্রুকুটি করিলেন, একটু হাসিলেন। মন্দ হয় না, নতুন রকমের হয়। আর্যপুত্রকে। এক যবনী প্রতিহারী আসিয়া দ্বারের বাহিরে দাঁড়াইল। তাহার নীল চক্ষু, সোনালি চুল, বক্ষে লৌহজালিক, ভাঙা ভাঙা উচ্চারণ। সে বলিল, দেবপাদ মহারাজ আসছেন, সঙ্গে কঞ্চুকি মহাশয়। বার্তা ঘোষণা করিয়া প্রতিহারী অপসৃতা হইল। রানী তাড়াতাড়ি উঠিয়া বসিয়া উত্তরীয় দ্বারা অঙ্গ আবৃত করিলেন। তাহার চোখের ইঙ্গিতে মালিনী ঘরের এক কোণে গিয়ে দাঁড়াইল। বিক্রমাদিত্য প্রবেশ করিলেন, পশ্চাতে কঞ্চুকি। কঞ্চুকি নপুংসক, কৃশকায় মণ্ডিত শীর্ষ কদাকার, চোখের দৃষ্টিতে সন্দেহ ও অসন্তোষ স্থায়ী ভাব ধারণ করিয়াছে। নিম্বভক্ষরের অব্যবহিত পরে মুখের আকৃতি যেরূপ হয়, কঞ্চুকির মুখের সহজ অবস্থাই সেই রূপ। ভানুমতি অঞ্জলিবদ্ধ হস্তে দাঁড়াইয়া আর্যপুত্রের সংবর্ধনা করিলেন। উভয়ের চোখে চোখে যে প্রসন্নতার বিনিময় হইল, তাহা হইতে অনুমান হয় যে এই রাজদম্পতির মধ্যে প্রণয়ের উৎসধারা এখনও মন্দবেগ হয় নাই। রানীর দিকে আসিতে আসিতে রাজা একবার পশ্চাৎ দিকে মুখ ফিরাইয়া বলিলেন, তুমি এখন যেতে পারো কঞ্চুকি। কঞ্চুকি পশ্চাৎ হইতে রাজদম্পতিকে নমস্কার করিয়া ফিরিয়া চলিল। দ্বারের কাছে পৌঁছিয়া সে ঘরের চারিদিকে একবার সতর্ক সন্দিগ্ধ চক্ষু ফিরাইল। ঘরের কোণে দণ্ডায়মানা মালিনীর প্রতি তাহার দৃষ্টি পড়িল। ভীষণ ভ্রুকুটি করিয়া সে সেই দিকে তাকাইয়া রহিল। তারপর নিঃশব্দে মুণ্ড সঞ্চালন করিয়া তাহাকে কক্ষ হইতে নিষ্ক্রান্ত হইবার ইঙ্গিত করিল।
মালিনী শঙ্কিত মুখে পা টিপিয়া টিপিয়া কঞ্চুকির আগে আগে দ্বার পথে নির্গত হইল। কক্ষ শূন্য হইয়া গেলে ভানুমতী দুই বাহু দিয়া রাজার কণ্ঠ আলিঙ্গন করিয়া স্নিগ্ধ কৌতুকের স্বরে বলিলেন, আজ বুঝি আমার সতীন পতিদেবতাকে ধরে রাখতে পারল না? মহারাজ স্মিত মুখে ভ্রু তুলিলেন। তোমার সতীন? ভানুমতী বলিলেন, তাকে আপনি চেনেন না আর্যপুত্র? পুরুষ জাতি এমন কপটই বটে। আমার সতীনের নাম রাজসভা, যাকে ছেড়ে আপনি এক দণ্ডও থাকতে পারেন না। রাজা ভানুমতীর কুন্তল হইতে একটি ফুল লইয়া আঘ্রাণ করিলেন, আবার তাহা যথাস্থানে রাখিয়া দিলেন। ভানুমতী বলিয়া চলিলেন, শুনেছি কনিষ্ঠা ভার্যার প্রতি পুরুষের অনুরাগ বেশি হয়, কিন্তু মহারাজের সবই বিপরীত। জ্যেষ্ঠার প্রতি তার আসক্তি বেশি। রাজ্যশ্রী চিরযৌবনা, তাই বুঝি তাকে এত ভালোবাসেন মহারাজ? বিক্রমাদিত্যের মুখ হইতে কৌতুকের ছায়া অপসৃত হইল। তিনি ভানুমতীর মুখ দুই হাতে তুলিয়া ধরিয়া কিছুক্ষণ গভীর অনুরাগ ভরে চাহিয়া রহিলেন। তারপর ধীরে ধীরে বলিলেন, তা জানি না, রাজ্যশ্রী যদি যায় তবু তুমি আমার বুক জুড়ে থাকবে, কিন্তু তুমি যদি যাও আমার চোখে রাজ্যশ্রীর এ সম্মোহন রূপ কি থাকবে? রাজলক্ষ্মী যে তোমারই ছায়া ভানুমতী। বাষ্পাকুল চক্ষে ভানুমতী পতির বক্ষের উপর ললাট রাখিলেন। গদগদ কণ্ঠে বলিলেন, ও কথা বলতে নেই প্রিয়তম। রাজলক্ষ্মী প্রধানা, আমি কেউ নই। মহাকাল করুন, রাজলক্ষ্মীর কোলে আপনাকে তুলে দিয়ে যেন যেতে পারি। কিছুক্ষণ উভয়ে তদবস্থায় রহিলেন। বাহিরে মানমন্দির হইতে দিবা তৃতীয় প্রহর ঘোষণা করিয়া বাঁশি বাজিয়া উঠিল। রানীর একটি সখী মঞ্জির বাজাইয়া কক্ষের দ্বার পর্যন্ত আসিয়া রাজদম্পতিকে আশ্লেষবদ্ধ অবস্থায় দেখিয়া জিহ্বা কর্তনপূর্বক লঘুচরণে পলায়ন করিল। রাজা রানী পরস্পরকে ছাড়িয়া দিয়া পালঙ্কের উপর পাশাপাশি বসিলেন। ভানুমতী হাসি মুখে বলিলেন, কিন্তু আজ মহারাজ 3 প্রহরের আগেই সভা থেকে পালিয়ে এলেন কেন তা তো বললেন না? সভাকবিরা কি চিত্ত বিনোদন করতে পারল না? রাজা মুখে কারুণ্য ফুটাইয়া বলিলেন, চিত্ত বিনোদন? সভাকবিদের ভয়ে তো তোমার কাছে পালিয়ে এসেছি ভানুমতী। হাস্য গোপন করিয়া রানী কপট ভর্ৎসনার কণ্ঠে বলিলেন, ছি মহারাজ, আপনি বীর কেশরী, আর কিনা কয়েকজন নির্জীব হংসপুচ্ছধারী কবির ভয়ে পালিয়ে এলেন? বিক্রমাদিত্য বলিলেন, উপায় কি? কবি দিংনাগ সংবাদ পাঠালেন যে তিনি কুম্ভকর্ণ সংহার নামে মহাকাব্য শেষ করেছেন। আমাকে শোনাবার জন্য উটের পিঠে কাব্য বোঝাই করে সভায় নিয়ে আসছেন। শুনে অমরসিংহ, বড়রুচি, বরাহমিহির যারা সভায় ছিলেন সকলেই উঠে দ্রুত প্রস্থান করিলেন। আমিও আর বিলম্ব করা অনুচিত বিবেচনা করে অন্তঃপুরের দিকে চলে এলাম। এখানে অন্তত দিংনাগ ঢুকতে পারবে না। ভানুমতী কলকণ্ঠে হাসিয়া উঠিলেন। রাজা বলিলেন, এবার এসো, একদান পাশা খেলা যাক। ভানুমতী হাস্য সংবরণ করিয়া ডাকিলেন, মধুশ্রী, বনজ্যোৎস্না। 2টি সখী দ্বারের কাছে আসিয়া দাঁড়াইল। ভানুমতী তাহাদের বলিলেন, মহারাজ পাশা খেলবেন, খেলার উপযোগ করো। সখীদ্বয় তরিতে কাজে লাগিয়া গেল। মধুশ্রী কুট্টিমের মধ্যস্থল হইতে মৃগচর্ম অপসারিত করিতেই মর্মরের উপর খোদিত অক্ষবাট বাহির হইয়া পড়িল। বনজ্যোৎস্না 2টি পক্ষল আসন তাহার 2 পাশে বিছাইয়া দিল। তারপর ঘরের কোণ হইতে গজদন্তের একটি ক্ষুদ্র পেটিকা আনিয়া অক্ষবাটের পাশে রাখিল। রাজা ও রানী গিয়া আসনে বসিলেন। রাজা পেটিকাটি অক্ষবাটের উপর উজাড় করিয়া দিয়া 5টি 3টি তুলিয়া লইলেন। রানী রঙিন গুটিকাগুলি যথাস্থানে সাজাইতে লাগিলেন। রাজা 5টিগুলি 2 হাতে ঘষিতে ঘষিতে বলিলেন, আজ তোমাকে নিশ্চয়ই হারাবো। তাহার কথার ভাবে মনে হয় রানীকে দ্রুতক্রীড়ায় পরাস্ত করা তাহার ভাগ্যে বড় একটা ঘটিয়া ওঠে না। রানী মুখ টিপিয়া হাসিলেন, ভালো কথা, কিন্তু যদি হেরে যান কি পণ দেবেন? বিক্রমাদিত্য উদার কণ্ঠে বলিলেন, যা চাও, অঙ্গদ, কুণ্ডল, দণ্ড, মুকুট, কিছুতেই আপত্তি নেই। জয় কৈতবনাথ। মহারাজ খড়খড় শব্দে পাশা ফেলিলেন। খেলা আরম্ভ হইয়া গেল। দেখিতে দেখিতে খেলা জমিয়া উঠিল। আরও কয়েকটি সখী কিঙ্করী আসিয়া জুটিল এবং চারিদিকে ঘিরিয়া বসিয়া সকুতূহলে খেলা দেখিতে লাগিল।
রাজার পাশে সুরা ভৃঙ্গার, রানীর পাশে তাম্বুর করঙ্ক, দুজনেই খেলায় মাতিয়া উঠিয়াছেন। খেলার মত্ততায় তাহারা কখনো কলহ করিতেছেন, কখনো উচ্চহাস্য করিতেছেন। মুখের অর্গল খুলিয়া গিয়াছে, প্রগল্ভ শানিত বাক্যবাণে উভয়ে পরস্পরকে বিদ্ধ করিতেছেন। সখীরা পরম কৌতুকে এই রঙ্গরস উপভোগ করিতেছে। ক্রমে খেলা শেষ হইয়া আসিল। মহারাজের মুখ দেখিয়া স্পষ্টই প্রতীয়মান হইল তাহার অবস্থা ভালো নয়। তবু তিনি বীরের ন্যায় শেষ পর্যন্ত লড়িলেন, কিন্তু কোনো ফল হইল না। বাজি শেষ হইলে ভানুমতী উচ্ছ্বলিত হাসিয়া বলিলেন, আর্যপুত্র, আপনি আবার হেরে গেলেন। বিক্রমাদিত্য অত্যন্ত বিমর্ষভাবে এক পাত্র সুরাপান করিয়া ফেলিলেন। তারপর কপট ক্রোধের ভ্রুভঙ্গি করিয়া বলিলেন, ওই দর্পিতা বিজয়িনী, তোমার বড় অহংকার হয়েছে। আচ্ছা, আর একদিন তোমার গর্ব খর্ব করব। এখন তোমার পণ দাবি করো। ভানুমতী মৃদু মৃদু হাসিতে লাগিলেন। তাহার চক্ষু অর্ধ নিমীলিত হইয়া আসিল। তিনি কুহক মধুর স্বরে বলিলেন, এখন নয় আর্যপুত্র, আজ রাত্রে নিভৃতে আমার বর ভিক্ষা চেয়ে নেব। রাজার চক্ষু দুটিও প্রীতিহাস্যে ভরিয়া উঠিল। রাজপুরীর পুরসীমার অন্তর্ভুক্ত বিহার ভূমি। অদূরে অবরোধের তরুণ দ্বার দেখা যাইতেছে। বৃক্ষ গুলমাদি শোভিত বিহার ভূমির উপর দিয়া মালিনী ও কালিদাস অবরোধের পানে চলিয়াছেন। কালিদাসের বাহুতলে অসমাপ্ত কুমার সম্ভবের পুঁথি। মালিনী সাবধান সতর্ক চক্ষে চারিদিকে চাহিতে চাহিতে চলিয়াছে। কবি মৃদু মৃদু হাসিতেছেন, তাহার ভাবভঙ্গিতে বিশেষ সতর্কতা নাই। তিনি যেন মালিনীর এই ছেলে মানুষী কাণ্ডে লিপ্ত হইয়া একটু আমোদ অনুভব করিতেছেন মাত্র। ক্রমে দুজনে অবরোধ দ্বারের অনতি দূরে এক বৃক্ষ তলে আসিয়া উপস্থিত হইলেন। মালিনী সংহত কণ্ঠে বলিলেন, আস্তে, সামনেই দেউড়ি। কালিদাস উঁকি মারিয়া দেখিলেন, আমাদের পূর্বপরিচিত নবযুবক দৌবারিক শূলহস্তে পাহারায় নিযুক্ত, আর কেহ নাই। মালিনী দ্রুত অনুচ্চ কণ্ঠে কালিদাসকে কিছু উপদেশ দিয়া একাকিনী অবরোধ দ্বারের দিকে অগ্রসর হইল। কালিদাস বৃক্ষকাণ্ডের আড়ালে দাঁড়াইয়া রহিলেন। রক্ষী দ্বারের সম্মুখে পরিক্রমণ করিতেছিল। মালিনীকে আসিতে দেখিয়া একগাল হাসিল। মালিনী পা টিপিয়া টিপিয়া তাহার সম্মুখে আসিয়া দাঁড়াইল, মুখের দিকে চাহিয়া ঈষৎ হাসিল। তারপর সন্ত্রস্তভাবে এদিকে ওদিকে চাহিয়া নিজ ঠোঁটের উপর তর্জনী রাখিল। রক্ষী ঘোর বিস্ময়ে প্রশ্ন করিল, কি হয়েছে, অমন করছো কেন? মালিনী চাপা গলায় বলিল, চুপ, চেঁচিও না, তোমার জন্য একটা জিনিস এনেছি। রক্ষী সাগ্রহে জিজ্ঞাসা করিল, কি জিনিস? মালিনী রহস্যপূর্ণভাবে বলিল, লাড়ু। কচুরির উপর হাত রাখিয়া মালিনী ইঙ্গিতে জানাইল যে লাড়ু ওইখানে আছে। রক্ষীর মুখ আনন্দে বিহ্বল হইয়া উঠিল। সে বলিল, হ্যাঁ, লাড়ু আমার জন্য এনেছ? দেখি দেখি। মালিনী মাথা নাড়িল, এখানে নয়, খাবে তো ওদিকে চলো, ওই মল্লিকা ঝাড়ের আড়ালে। লাড়ু খাইবার জন্য মল্লিকা ঝাড়ের আড়ালে যাইবার কি প্রয়োজন? কিংবা মালিনীর মনের আরও কিছু আছে? উৎসাহে রক্ষী ঘর্মাক্ত হইয়া উঠিল। কিন্তু অবরোধের দ্বার ছাড়িয়াই বা যায় কি করিয়া? সে ইতস্তত করিয়া বলিল, তা তা দেউড়ি খালি থাকবে? মালিনী বলিল, তাতে কি হয়েছে, এ সময় কেউ আসবে না। রক্ষী দ্বিধাগ্রস্তভাবে বলিল, তা আসে না বটে, কিন্তু কঞ্চুকি মশাই। কাজ নেই মালিনী, তুমি লাড়ু দাও, আমি এখানে দাঁড়িয়েই খাই। মালিনী ক্রমে অসহিষ্ণু হইয়া উঠিতেছিল। বলিল, দেউড়িতে দাঁড়িয়ে লাড়ু খাবে? যদি কেউ দেখে ফেলে কি ভাববে বলো দেখি। রক্ষী বলিল, তাও বটে, কিন্তু উপায় কি বলো, দেউড়ি ছাড়া যে বারণ। মালিনী রাগ করিয়া মুখ ফিরাইয়া দাঁড়াইল। বলিল, বেশ, কাজ নেই তোমার লাড়ু খেয়ে, আমি আর কাউকে খাওয়াবো, এত যত্ন করে নিজের হাতে তৈরি করেছিলুম। রক্ষী আর পারিল না, বলিল, না না মালিনী, তোমার লাড়ু খাচ্ছি, চলো, কোথায় যাবে? দেয়ালের গায়ে বল্লম হেলাইয়া রাখিয়া রক্ষী মালিনীর পিছে পিছে চলিল। ওদিকে কালিদাস গাছের আড়াল হইতে উঁকি মারিয়া দেখিতেছিলেন। তোরণ হইতে ২০ হস্ত দক্ষিণে একটি মল্লিকার ঝোপ ছিল। মালিনী ও রক্ষী তাহার আড়ালে গিয়া দাঁড়াইল। মালিনী সাবধানে একবার চারিদিকে চাহিয়া লইয়া রক্ষীকে দ্বারের দিকে পিছন করিয়া দাঁড় করাইল।
রক্ষী ব্যাপার না বুঝিয়া বিস্ময় ভরে মালিনীকে নিরীক্ষণ করিতে লাগিল। মালিনী বলিল, হয়েছে, এবার চোখ বোঝো। রক্ষী বলিল, চোখ বুঝব কেন? মালিনী ধমক দিয়া বলিল, যা বলছি করো, যতক্ষণ হুকুম না দিই চোখ খুলবে না। রক্ষী অগত্যা চক্ষু মুদিত করিল। লাড়ুর লোভ যতটা না হোক, মালিনীকে প্রসন্ন রাখা প্রয়োজন। সে একটুতেই বড় রাগিয়া যায়। মালিনীর কিন্তু রক্ষীকে বিশ্বাস নাই। কে জানে, হয়তো চোখের পাতার ফাঁকে দেখিতেছে। মালিনী তাহার মুখের কাছে মুখ লইয়া গিয়া ভালো করে পরীক্ষা করিল। না, চোখ বুঝিয়াই আছে, দেখিতেছে না। মালিনী তখন হাত তুলিয়া কালিদাসকে ইশারা করিল। কালিদাস বৃক্ষতল হইতে নিষ্ক্রান্ত হইয়া গুটি গুটি অরক্ষিত দ্বারের পানে চলিলেন। রক্ষী চক্ষু বুঝিয়া থাকিয়া অসহিষ্ণু হইয়া উঠিতেছিল, বলিল, কি হলো, লাড়ু কই? মালিনী চকিতে তাহার দিকে ফিরিয়া বলিল, এই যে, হা করো। রক্ষী হা করিল, সঙ্গে সঙ্গে চক্ষু দুটিও খুলিয়া গেল। কালিদাস তখনও অর্ধপথে। মালিনী ভয় পাইয়া বলিয়া উঠিল, ও কি করছো? চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। কালিদাস রক্ষীর পিছন দিক দিয়া যাইতেছিলেন, তাই সে তাহাকে দেখিতে পাইল না। সে আবার চোখ বন্ধ করিল, সঙ্গে সঙ্গে মুখও বন্ধ হইল। মালিনী গলা বাড়াইয়া দেখিল কালিদাস নির্বিঘ্নে তোরণে প্রবেশ করিলেন। তখন স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া সে রক্ষীর মুখের পানে চাহিল, হাসিয়া বলিল, নাও এবার মুখ খোলো। রক্ষী যুগপৎ চক্ষু ও মুখ খুলিল। মালিনী বলিল, দূর, হলো না, চোখ বন্ধ মুখ খোলা এই রকম, বুঝলে? মালিনী প্রক্রিয়া দেখাইয়া দিল, কিন্তু কয়েকবার চেষ্টা করিয়াও রক্ষী কৃতকার্য হইল না। হাঁ করিলেই চক্ষু খুলিয়া যায়। মালিনী হাসিতে লাগিল। রক্ষী কাতর স্বরে বলিল, কি করি, হচ্ছে না যে। মালিনী বলিল, তাহলে লাড়ু পেলে না। হাসিতে হাসিতে সে দ্বারের দিকে চলিল। অর্ধপথে থামিয়া ঘাড় ফিরাইয়া বলিল, তুমি ততক্ষণ অভ্যেস করো, ফিরে এসে যদি দেখি ঠিক হয়েছে তখন লাড়ু পাবে। মালিনী অবরোধের ভিতর অন্তর্হিত হইয়া গেল। রক্ষী বিমর্ষ মুখে ফিরিয়া আসিয়া বল্লমটি তুলিয়া লইল। তারপর স্থির হইয়া দাঁড়াইয়া গভীর মনঃসংযোগে চক্ষু মুদিত রাখিয়া মুখব্যাদান করিবার দুরূহ সাধনায় আত্মনিয়োগ করিল। অবরোধের প্রাচীর বেষ্টনীর মধ্যে একটি উদ্যানে মহাদেবী ভানুমতির সখী কিঙ্করীরা জমা হইয়াছে। তাহাদের সংখ্যা কম নয়, প্রায় গুটি 50। কেহ বৃক্ষ শাখায় লম্বিত ঝুলায় দুলিতে দুলিতে গান করিতেছে, এক ঝাঁক যুবতী ছুটাছুটি করিয়া খেলা করিতেছে, কোথাও দুইটি সখী পাশাপাশি বসিয়া মালা গাঁথিতেছে এবং মৃদুকণ্ঠে জল্পনা করিতেছে। আজ তাহারা রানীর পরিচর্যা হইতে ছুটি পাইয়াছে। দূর হইতে কালিদাস তাহাদের দেখিতে পাইয়া সেই দিকেই চলিয়াছিলেন। পিছন হইতে মালিনী ছুটিতে ছুটিতে আসিয়া তাহাকে ধরিয়া ফেলিল। আর একটু হইলেই সর্বনাশ হইয়াছিল। সখীরা দেখিতে পাইত অবরোধে পুরুষ প্রবেশ করিয়াছে। কঞ্চুকি মহাশয়ের কানে কথা উঠিত। মালিনী দৃঢ়ভাবে কবির হাত ধরিয়া তাহাকে অন্য পথে টানিয়া লইয়া চলিল। মহাদেবী ভানুমতির বিরামকক্ষটি লুতা জালের মতো সূক্ষ্ম তিরস্করণীর দ্বারা দুই ভাগে বিভক্ত করা হইয়াছে। এক ভাগে রানীর বসিবার আসন, অন্য ভাগে কবির জন্য একটি মৃগচর্ম ও পুঁথি রাখিবার নিম্ন কাষ্ঠাসন। ভানুমতি নিজে আসনে বসিয়া প্রতীক্ষা করিতেছেন। কক্ষে অন্য কেহ নাই। তড়িৎ অথচ সতর্ক পদক্ষেপে মালিনী দ্বারের কাছে আসিয়া দাঁড়াইল। একবার ঘরের চারিদিকে ক্ষিপ্র দৃষ্টিপাত করিয়া মস্তক সঞ্চালনে রানীকে জানাইল যে কালিদাস আসিয়াছেন। রানী বেশবাস সংবরণপূর্বক ঘাড় নাড়িয়া অনুমতি দিলেন। তখন মালিনী পাশের দিকে হাতছানি দিয়া ডাকিল। কালিদাস অলিন্দে অপেক্ষা করিতেছিলেন। দ্বারের সম্মুখে আসিলেন। উভয়ে কক্ষে প্রবেশ করিলেন। মালিনী ভিতর হইতে কক্ষের দ্বার বন্ধ করিয়া দিল। রানীকে দেখিতে পাইয়া কালিদাস হাত তুলিয়া সংযত স্বরে বলিলেন, স্বস্তি। কালিদাসের প্রশান্ত অপ্রগল্ভ মুখচ্ছবি, তাহার অনাড়ম্বর রসশক্তি ভানুমতির ভালো লাগিল। মনের ঔৎসুক্যও বৃদ্ধি পাইল। তিনি স্মিত মুখে হস্ত প্রসারণ করিয়া কবিকে বসিবার অনুজ্ঞা জানাইলেন। কবি আসনে উপবেশন করিয়া পুঁথির বাঁধন খুলিতে লাগিলেন। মালিনী অদূরে মেঝের উপর বসিল। অবরোধের উদ্যানে ভানুমতির সখীরা পূর্ববৎ গান গাহিতেছে, ঝুলায় ঝুলিতেছে, ছুটাছুটি করিয়া খেলা করিতেছে।
একটি সখী কোমরে আঁচল জড়াইয়া লীলাভরে নৃত্য করিতেছে, অন্য কয়েকটি তরুণী করকঙ্কণ বাজাইয়া গান ধরিয়াছে। ও পথে দিশনে পা লো সই, মনে তোর রইবে না সুখ, রইবে না লো সই, যদি না মন বাঁচে কালো তোর হবে সোনার গালো সই। ভানুমতির কক্ষে কুমার সম্ভব পাঠ আরম্ভ হইয়াছে। ভানুমতি করলগ্ন কপলে শুনিতেছেন। প্রতি শ্লোকের অনুপম সৌন্দর্যে মুগ্ধ হইয়া মাঝে মাঝে বিস্ময়োৎফুল্ল চক্ষু কবির মুখের পানে তুলিতেছেন। কোথা হইতে আসিল এই অখ্যাতনামা ঐন্দ্রজালিক, এই তরুণকান্তি কথাশিল্পী? কালিদাস পড়িতেছেন উমার রূপ বর্ণনা। দিনে দিনে সা পরিবর্ধমানা, লব্ধ দয়া চান্দ্রমশিব লেখা। ভানুমতির বিরামকক্ষের পাশে একটি গুপ্ত অলিন্দ আছে, দেখিতে অনেকটা সুড়ঙ্গের মতো। প্রাচীর গাত্রে মাঝে মাঝে প্রচ্ছন্ন রন্ধ্র আছে, সেই রন্ধ্রপথে কক্ষের অভ্যন্তর দেখা যায়। অবরোধের প্রত্যেক কক্ষে যাহাতে কঞ্চুকি মহাশয় স্বয়ং অলক্ষ্যে থাকিয়া লক্ষ্য রাখিতে পারেন, সেই জন্য এইরূপ ব্যবস্থা। রানীর একটি সহচরী নাম ভ্রমরী পা টিপিয়া টিপিয়া অলিন্দ পথে চলিয়াছে। তাহার মুখে সন্দেহপূর্ণ উত্তেজনার ব্যঞ্জনা। একটি ছিদ্রের নিকটে আসিয়া সে কান পাতিয়া শুনিল, কক্ষ হইতে একটানা গুঞ্জরণ ধ্বনি আসিতেছে। তখন ভ্রমরী ডিঙি মারিয়া সন্তর্পণে ছিদ্রপথে উঁকি মারিল। রন্ধ্রটি নিচের দিকে ঢালু। ভ্রমরী কক্ষের কিয়দংশ দেখিতে পাইল। কালিদাস কাব্য পাঠ করিতেছেন। স্বচ্ছ তিরস্করিণীর অন্তরালে ভানুমতি উপবিষ্টা। মালিনী রন্ধ্রের দৃষ্টিচক্রের বাহিরে ছিল বলিয়া ভ্রমরী তাহাকে দেখিতে পাইল না। কিছুক্ষণ একাগ্রভাবে নিরীক্ষণ করিয়া ভ্রমরী রন্ধ্রমুখ হইতে সরিয়া আসিল। উত্তেজনা বিবৃত চক্ষে চাহিয়া নিজ তর্জনী দংশন করিল, তারপর দ্রুত লঘুপথে ফিরিয়া চলিল। অতঃপর ভ্রমরী উদ্যানে ফিরিয়া গিয়া তাহার প্রিয় বয়স্যা মধুশ্রীকে কি বলিল। মধুশ্রী তাহার প্রিয় সখী মঞ্জুলার কানে কানে কি বার্তা শুনাইল, এবং সর্বশেষে অবরোধের রক্ষক কঞ্চুকি মহাশয়ের কাছে সংবাদটি কিভাবে বহুবর্ণে রঞ্জিত হইয়া উপস্থিত হইল, তাহার বিশদ বর্ণনা প্রয়োজন নাই। গুপ্ত কথার বিচিত্র ভুজঙ্গ প্রয়াত গতিভঙ্গির সহিত আমরা সকলেই অল্প বিস্তর পরিচিত। ইতিমধ্যে রানী ভানুমতির কক্ষে কালিদাস রতি বিলাপ নামক চতুর্থ স্বর্গ পাঠ শেষ করিয়াছেন। এই পর্যন্তই লেখা হইয়াছে। মদনপ্রিয়া রতির নববৈধব্যের মর্মান্তিক বর্ণনা শুনিয়া দেবী ভানুমতি কাঁদিয়াছেন। তাহার চক্ষু দুটি অরুণাভ। মালিনীর কপলও অশ্রুধারায় অভিষিক্ত। পাঠ শেষে কালিদাস ধীরে ধীরে পুঁথি বন্ধ করিলেন। ভানুমতি আর্দ্র তদ্গত কণ্ঠে বলিলেন, ধন্য কবি, ধন্য মহাভাগ। কঞ্চুকি এতক্ষণে আসিয়া গুপ্ত রন্ধ্রপথে উকি মারিতেছিল। কক্ষ হইতে কোমল কণ্ঠস্বর ভাসিয়া আসিল। রানী বলিতেছেন, আবার কতদিনে দর্শন পাব? কালিদাস বলিলেন, দেবী, আপনার অনুগ্রহ লাভ করে আমি কৃতার্থ। যখন আদেশ করবেন তখনই আসব, কিন্তু কাব্য শেষ হতে এখনো বিলম্ব আছে। ভানুমতি বাধা দিয়া বলিলেন, না না, শেষ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না। কালিদাস স্মিত মুখে বলিলেন, ভালো, পরের স্বর্গ শেষ করে আমি আবার আসব। হাত তুলিয়া সসম্ভ্রমে অভিবাদনপূর্বক কালিদাস মালিনীর দিকে ফিরিলেন। কঞ্চুকি রন্ধ্রমুখে কান খাড়া করিয়া শুনিতেছিল, কিন্তু আর কিছু শুনিতে পাইল না। তখন সে রন্ধ্রমুখ হইতে সরিয়া আসিয়া ভ্রুবদ্ধ ললাটে ক্ষণিক চিন্তা করিল। তারপর শিখার গ্রন্থি খুলিয়া আবার তাহা বাঁধিতে বাঁধিতে অলিন্দ হইতে অপসৃত হইল। বিক্রমাদিত্যের অস্ত্রাগার, একটি বৃহৎ কক্ষ, নানাবিধ অস্ত্রশস্ত্রে প্রাচীরগুলি সুসজ্জিত। এই অস্ত্রগুলির উপর মহারাজের যত্ন ও মমতার অন্ত নাই। তিনি স্বহস্তে এগুলিকে প্রতিনিয়ত মার্জন করিয়া থাকেন। বর্তমানে কক্ষের মধ্যস্থলে একটি বেদিকার প্রান্তে বসিয়া তিনি তাহার সর্বাপেক্ষা প্রিয় তরবারিটি পরিষ্কার করিতেছেন। তাহার পাশে ঈষৎ পশ্চাতে দাঁড়াইয়া কঞ্চুকি নিম্নস্বরে কথা বলিতেছে। রাজার মুখ কালবৈশাখের মেঘের মতো অন্ধকার, চক্ষে মাঝে মাঝে বিদ্যুৎ বহ্নির চমক খেলিতেছে।
তিনি কিন্তু কঞ্চুকির মুখের পানে তাকাইতেছেন না। কঞ্চুকি বার্তা শেষ করিয়া বলিল, যেখানে স্বয়ং মহাদেবী লিপ্ত রয়েছেন, এখানে আমার স্বাধীনভাবে কিছু করার অধিকার নেই। এখন দেবপাদ মহারাজের যেমন অভিরুচি। মহারাজ তাহার চক্ষু তরবারি হইতে তুলিয়া ঈষৎ ঘাড় বাঁকাইয়া কঞ্চুকির পানে চাহিলেন। কয়েক মুহূর্ত তাহার খরধার দৃষ্টি কঞ্চুকির মুখের উপর স্থির হইয়া রহিল। তারপর আবার তরবারিতে মনঃসংযোগ করিয়া তিনি ধীর সংযত কণ্ঠে বলিলেন, এখন কিছু করবার দরকার নেই, শুধু লক্ষ্য রাখবে, সে ব্যক্তি যদি আবার আসে তৎক্ষণাৎ আমাকে সংবাদ দেবে। কঞ্চুকি মাথা ঝুঁকাইয়া সম্মতি জানাইল। তাহার বিকৃত মনোবৃত্তি যে এই ব্যাপারে উল্লসিত হইয়াছে তাহা তাহার স্বভাবতিক্ত মুখ দেখিয়াও বুঝিতে বিলম্ব হয় না। রাজপ্রাসাদের স্ফটিক নির্মিত ডমরু সদৃশ্য বালু ঘটিকা হইতে ক্ষীণ ধারায় বালু ঝরিয়া পড়িতেছে। কয়েক সপ্তাহ অতীত হইয়াছে। একদিন অপরাহ্নে ভানুমতির কক্ষে কবির জন্য মৃগচর্ম ও পুঁথি রাখিবার জন্য কাষ্ঠাসন যথাস্থানে ন্যস্ত হইয়াছে। ভানুমতি নত জানু হইয়া পরম শ্রদ্ধাভরে কাষ্ঠাসনটি ফুল দিয়া সাজাইয়া দিতেছেন। কক্ষে অন্য কেহ নাই। মালিনী দ্বারের নিকট প্রবেশ করিয়া মস্তক সঞ্চালনে ইঙ্গিত করিল। প্রত্যুত্তরে ভানুমতি ঘাড় নাড়িলেন। তারপর তিরস্করণীর অন্তরালে নিজ আসনে গিয়া বসিলেন। মালিনী বাহিরের দিকে হাতছানি দিয়া কবিকে ডাকিল। কবি পুঁথি হস্তে দ্বারের নিকট আসিয়া দাঁড়াইলেন। এই সময় বিক্রমাদিত্য নিজ অস্ত্রাগারে বসিয়া একাকী একটি চর্মনির্মিত গোলাকৃতি বর্ম পরিষ্কার করিতেছিলেন। কঞ্চুকি বাহির হইতে আসিয়া দ্বারের কাছে দাঁড়াইল। মহারাজ তাহার দিকে চক্ষু তুলিলেন। কঞ্চুকি কিছুক্ষণ স্থির নেত্রে চাহিয়া থাকিয়া যেন রাজার অকথিত প্রশ্নের উত্তরে ধীরে ধীরে ঘাড় নাড়িল। রাজা বর্ম রাখিয়া দ্বারের কাছে গেলেন। দ্বারের পাশে প্রাচীরে একটি কোষবদ্ধ তরবারি ঝুলিতেছিল। কঞ্চুকি তাহা তুলিয়া লইয়া অত্যন্ত অর্থপূর্ণভাবে রাজার সম্মুখে ধরিল। রাজা একবার তীব্র দৃষ্টিতে কঞ্চুকিকে নিরীক্ষণ করিলেন। তারপর এক ছটকায় তরবারি কোষমুক্ত করিয়া স্বহস্তে তরবারি লইয়া কক্ষ হইতে বাহির হইলেন। কঞ্চুকি পিছে পিছে চলিল। ভানুমতির কক্ষে কালিদাস পার্বতীর তপস্যাংশ পাঠ করিয়া শোনাইতেছেন। কপোলনস্তা হস্তা রানী অবহিত হইয়া শুনিতেছেন। তাহার দুই চক্ষে নিবিড় রস তন্ময়তার আভাস। গুপ্ত অলিন্দে তরবারি হস্তে মহারাজ আগে আগে আসিতেছেন, পশ্চাতে কঞ্চুকি। রন্ধ্রের সম্মুখে আসিয়া মহারাজ দাঁড়াইলেন। রন্ধ্রপথে একবার দৃষ্টি প্রেরণ করিলেন। তারপর সেই দিকে কর্ণ ফিরাইয়া রন্ধ্রাগত স্বরগুঞ্জন শুনিতে লাগিলেন। তাহার মুখ পূর্ববৎ কঠিন ও ভয়াবহ হইয়া রহিল। রন্ধ্রপথে ছন্দবদ্ধ শব্দের অস্পষ্ট গুঞ্জরণ আসিতেছে। শুনিতে শুনিতে রাজা প্রাচীরে স্কন্ধ অর্পণ করিয়া দাঁড়াইলেন। হাতের তরবারিটা অস্বস্তিদায়ক। সেটা কয়েকবার এ হাতে ও হাতে করিয়া শেষে কঞ্চুকির হাতে ধরাইয়া দিয়া নিশ্চিন্ত হইলেন। কঞ্চুকি মহারাজের দিকে বক্র কটাক্ষপাত করিল, কিন্তু তাহার বজ্রকঠিন মুখ দেখিয়া মানসিক অবস্থা অনুমান করিতে পারিল না। সে ঈষৎ উদ্বিগ্নভাবে মনে মনে জল্পনা করিতে লাগিল, কি আশ্চর্য, মহারাজ এখনও খেপিয়া যাইতেছেন না কেন? ভানুমতির কক্ষে কালিদাস পাঠ শেষ করিয়া পুঁথি বাঁধিতেছেন। রানীর দিকে চোখ তুলিয়া স্মিতহাস্যে বলিলেন, ওই পর্যন্ত হয়েছে মহারানী। ভানুমতি প্রশ্ন করিলেন, কবি, বাকিটুকু কতদিনে শুনতে পাব? আমার মন যেন আর ধৈর্য মানছে না, কবে কাব্য শেষ হবে? কালিদাস বলিলেন, মহাকাল জানেন, তিনিই স্রষ্টা, আমি অনুলেখক মাত্র। এবার অনুমতি দিন দেবী। গুপ্ত অলিন্দে রাজা এতক্ষণ দেয়ালে ঠেস দিয়াছিলেন, হঠাৎ সোজা হইয়া দাঁড়াইলেন। কঞ্চুকি মনে মনে অস্থির হইয়া উঠিয়াছিল। তাড়াতাড়ি তরবারিটি বাড়াইয়া ধরিল। রাজা তরবারির পানে আরক্ত দৃষ্টিপাত করিয়া সেটি নিজ হস্তে লইলেন। তারপর দীর্ঘ পদক্ষেপে বাহিরে চলিলেন। কঞ্চুকির মনে আশা জাগিল, এতক্ষণে রাজার রক্ত গরম হইয়াছে। সে উৎফুল্ল মুখে তাহার অনুবর্তী হইল। রানীর কক্ষে কালিদাস পুঁথি হস্তে উঠিয়া দাঁড়াইয়াছেন।
ভানুমতি দাঁড়াইয়া যুক্ত করে তাহাকে বিদায় দিতেছেন। মালিনী দ্বারের দিকে চলিয়াছে। কবিকে বাহিরে পৌঁছাইয়া দিয়া সে আবার ফিরিয়া আসিবে। সহসা প্রবল তাড়নে দ্বার খুলিয়া গেল। মুক্ত তরবারি হস্তে বিক্রমাদিত্য সম্মুখে দাঁড়াইয়া। মালিনী সভয়ে পিছাইয়া আসিয়া আর্ত চিৎকার কণ্ঠমধ্যে রোধ করিল। রাজা প্রবেশ করিলেন। পশ্চাতে কঞ্চুকি। রাজার তীব্রোজ্জ্বল চক্ষু একবার চারিদিকে বিচরণ করিল। মালিনী এক কোণে মিশিয়া গিয়া থরথর কাঁপিতেছে। কালিদাস তাঁর নিজের ভাষায় চিত্রার্পিতারম্ভভাবে দাঁড়াইয়া। মহামতি ভানুমতি প্রশান্ত নেত্রে রাজার পানে চাহিয়া আছেন, যেন মন হইতে কাব্যের ঘোর এখনও কাটে নাই। কবির দিকে একবার কঠোর দৃষ্টিপাত করিয়া রাজা ভানুমতির সম্মুখে গিয়া দাঁড়াইলেন। দুইজনে নিষ্পলক চক্ষে পরস্পরের মুখের পানে চাহিয়া রহিলেন। ক্রমে রানীর মুখে ঈষৎ কৌতুকহাস্য দেখা গেল। রাজা চাপা গর্জনে বলিলেন, মহাদেবী ভানুমতি, এই কি তোমার উচিত কাজ হয়েছে? ভানুমতি বলিলেন, কি কাজ আর্যপুত্র? বিক্রমাদিত্য গভীর ভর্ৎসনা ভরে বলিলেন, এই দেবভোগ্য কবিতা তুমি একা একা ভোগ করছো? আমাকে পর্যন্ত ভাগ দিতে পারলে না? এত কৃপণ তুমি? কক্ষ কিছুক্ষণ স্তব্ধ হইয়া রহিল। কালিদাসের মুখে চোখে নবোদিত বিস্ময়। কঞ্চুকি হঠাৎ ব্যাপার বুঝিতে পারিয়া খাবি খাওয়ার মতো শব্দ করিয়া কাঁপিতে আরম্ভ করিল। মহারাজ তাহার দিকে দৃষ্টি ফিরাইলেন। কঞ্চুকির অন্তরাত্মা শুকাইয়া গেল। সে ভয়ে প্রায় কাঁদিয়া উঠিল। মহারাজ, আমি বুঝতে পারিনি। রাজা ঈষৎ চিন্তার ভান করিয়া বলিলেন, সম্ভব। তুমি জানতে না যে মহাদেবী পাশার বাজি জিতে এই পণ চেয়ে নিয়েছিলেন। যাও, তোমাকে ক্ষমা করলাম, কিন্তু ভবিষ্যতে মহাদেবী ভানুমতি সম্বন্ধে মনে মনেও আর এমন ধৃষ্টতা করো না। বিক্রমাদিত্য হাতের তরবারিটা কঞ্চুকির দিকে ছুঁড়িয়া ফেলিয়া দিলেন। মসৃণ হর্মতলে তরবারি পিছলাইয়া কঞ্চুকির দুই পায়ের ফাঁক দিয়া গলিয়া গেল। কঞ্চুকি লাফাইয়া উঠিল। তারপর তরবারি কুড়াইয়া লইয়া ঊর্ধ্বশ্বাসে ঘর ছাড়িয়া পলায়ন করিল। রাজার মুখে এতক্ষণে হাসি দেখা দিল। তিনি কালিদাসের দিকে অগ্রসর হইয়া গেলেন। কবির স্কন্ধে হস্ত রাখিয়া বলিলেন, তরুণ কবি, তোমার ধৃষ্টতা ক্ষমা করা আমার পক্ষে আরও কঠিন। তুমি আমাকে উপেক্ষা করে রানীকে তোমার কাব্য শুনিয়েছ? তোমার কি বিশ্বাস বিক্রমাদিত্য শুধু যুদ্ধ করতেই জানে? কাব্যের রস গ্রহণ করতে সে অক্ষম? কালিদাস ব্যাকুল স্বরে বলিয়া উঠিলেন, মহারাজ, আমি। বিক্রমাদিত্য বাধা দিয়া বলিলেন, কোনো কথা শুনব না। তোমার শাস্তি আবার আমাকে তোমার কাব্য গোড়া থেকে শোনাতে হবে। আড়াল থেকে যতদূর শুনেছি তাতে অতৃপ্তি আরও বেড়ে গেছে। রানীর দিকে হস্ত প্রসারিত করিয়া বলিলেন, এসো দেবী, আমরা দুজনে কবির পায়ের কাছে বসে আজ দেব দম্পতির মিলন গাঁথা শুনব। রাজা ও রানী পাশাপাশি ভূমির উপর উপবেশন করিলেন। কালিদাস ঈষৎ লজ্জিতভাবে নিজ আসনে বসিবার উপক্রম করিলেন। মালিনী এতক্ষণ এক কোণে লুকাইয়া কাঁপিতেছিল। এখন পরিস্থিতির পরিবর্তন অনুভব করিয়া দ্বিধাজড়িত পদে বাহির হইয়া আসিল। কবিকে অক্ষত দেহে আবার কাব্যপাঠের উদ্যোগ করিতে দেখিয়া তাহার মন নির্ভয় হইল। বিপদ বুঝি কাটিয়াছে। রাজা মালিনীকে দেখিতে পান নাই। কালিদাসকে উদ্দেশ্য করিয়া বলিলেন, কবি, কাব্যপাঠ আরম্ভ করবার আগে তোমাকে একটা কথা বলতে চাই। আজ থেকে তুমি আমার সভাকবি হলে। কালিদাস ত্রস্ত বিব্রত হইয়া কহিলেন, না না মহারাজ, আমি এ সম্মানের যোগ্য নই। রাজা বলিলেন, সে কথা বিশ্ববাসী বিচার করুক। আগামী শারদোৎসবের দিন আমি মহান কবি সভা আহ্বান করব। দেশ দেশান্তরে রাজা, পণ্ডিত, রসজ্ঞদের নিমন্ত্রণ করব। তাঁরা এসে তোমার কাব্য শুনবেন। কালিদাস অভিভূতভাবে বসিয়া রহিলেন। রাজা পুনশ্চ বলিলেন, তুমি কিন্তু বসন্তের কোকিলের ন্যায় তুমি কোথা থেকে এলে কবি? তোমার নাম কি? কবি বলিলেন, অধমের নাম কালিদাস। কালিদাস, কালিদাস। রাজা স্মৃতি মন্থন করিতে করিতে বলিলেন, কয়েক মাস আগে ঋতুসংহার নামে একটি মধুর রসের কাব্য পড়েছিলাম। মনে হচ্ছে কবির নাম ছিল কালিদাস। তুমি কি সেই কালিদাস? কবি বলিলেন,
হ্যাঁ আর্য, ইতিপূর্বে ঋতুসংহার ও মেঘদূত নামে দুটি খণ্ডকাব্য লিখেছি। রাজা বলিলেন, মেঘদূত? কই, আমি তো দেখিনি। বোধহয় আমার বর্তমান সভাকবি সেটি আমার কাছ থেকে লুকিয়ে রেখেছেন। যা হোক, তুমি উজ্জয়িনীতে কোথায় বাস করো? মালিনী এতক্ষণে রাজার পিছনে আসিয়া দাঁড়াইয়াছিল। কালিদাসকে ইতস্তত করিতে দেখিয়া বলিল, উনি যে নদীর ধারে কুঁড়ে ঘর তৈরি করেছেন, সেইখানেই থাকেন। রাজা ঘাড় ফিরাইয়া মালিনীকে দেখিলেন, তাহার হাত ধরিয়া টানিয়া পাশে বসাইলেন। ছদ্ম কোপের কণ্ঠে বলিলেন, দূতি, দূতি, তুমি ফুলের বেশাতি করো না ভোমরার? মালিনী ঈষৎ ভয় পাইয়া বলিল, ফুলের মহারাজ। রাজা বলিলেন, ভেবেছ তোমার কথা আমি কিছু জানি না? সব জানি, আর শাস্তিও দেব তেমনি। কঞ্চুকির সঙ্গে তোমার বিয়ে দেব, তখন বুঝবে। পরিহাস বুঝিতে পারিয়া মালিনী হাসিল। রাজা কালিদাসের পানে ফিরিলেন, কিন্তু নদীর ধারে কুঁড়ে ঘর, তা তো হতে পারে না। তোমার জন্য নগরে প্রাসাদ নির্দিষ্ট হবে, সেখানে তুমি থাকবে। কালিদাস হাতজোড় করিলেন, মহারাজ, আপনার অসীম কৃপা, কিন্তু আমার কুটিরে আমি পরম সুখে আছি। রাজা বলিলেন, কিন্তু কবিকে বিষয় চিন্তা থেকে মুক্তি দেওয়া রাজার কর্তব্য, নইলে কবি কাব্য রচনা করবেন কি করে? অন্য চিন্তা চমৎকারা কাতরে কবিতা কুত। কালিদাস বলিলেন, রাজাধিরাজ, আমার কোনো আকাঙ্ক্ষা নেই। মহাকাল আমাকে যা দিয়েছেন তার অধিক আমি কামনা করি না। মনের দৈনই দৈন মহারাজ। ধন সম্পদ চাও না? না আর্য, আমি মহাকালের সেবক। আমার দেবতা চিরনগ্ন, তাই তিনি চির সুন্দর। আমি যেন চিরদিন আমার নগ্ন সুন্দর দেবতার উপাসক থাকতে পারি। অবন্তীর বিশাল রাজমন্ত্র ভবনের মধ্যে একটি কক্ষে 50 জন মসীজীবী অনুলেখক সারি দিয়া ভূমির উপর বসিয়াছে। প্রত্যেকের সম্মুখে একটি করিয়া অনুচ্চ কাষ্ঠ পিঠিকা, তদুপরি মসীপাত্র, ভূর্যপত্রের কুণ্ডলী প্রভৃতি ন্যস্ত। স্বয়ং জ্যেষ্ঠ কায়স্থ একটি লিখিত পত্র হস্তে লইয়া অনুলেখকদের সম্মুখে পদচারণ করিতেছেন এবং পত্রটি উচ্চকণ্ঠে থামিয়া থামিয়া পাঠ করিতেছেন। অনুলেখকগণ শুনিয়া শুনিয়া লিখিতেছেন। জ্যেষ্ঠ কায়স্থ স্থূলকায় মধ্যবয়স্ক ব্যক্তি, অপিচ রসিক। তিনি পড়িতেছেন, আগামী শারদ পূর্ণিমা তিথিতে কোজাগর মহোৎসব দিবসে সভাকবি শ্রী কালিদাস বিরচিত কুমার সম্ভবম নামক মহাকাব্য অবন্তী রাজসভায় পঠিত হইবে। অথ শ্রীমানের বিকল্পে শ্রীমতীর অহো চরণ রেণুকা স্পর্শে অবন্তী রাজসভা পবিত্র হউক। মন্ত্রগৃহে স্বয়ং বিক্রমাদিত্য উপবিষ্ট। তাহার একপাশে স্তূপীকৃত নিমন্ত্রণ লিপির কুণ্ডলী। মহামন্ত্রী একটি একটি করিয়া লিপি রাজার সম্মুখে ধরিতেছেন। দ্বিতীয় এক কর্মী ক্ষুদ্র দর্বিতে দ্রবীভূত যৌতু লইয়া পাত্রের উপর ঢালিয়া দিতেছে। মহারাজ তাহার উপর মুদ্রাঙ্গুরীয় ছাপ দিতে দিতে বলিতেছেন, উত্তরাপথে দক্ষিণাপথে যেখানে যত জ্ঞানীগুণী রসজ্ঞ আছেন, পুরুষ নারী কেউ যেন বাদ না যায়। উজ্জয়িনী নগরীর পূর্ব তোরণ। তোরণ হইতে 3টি পথ বাহির হইয়াছে। 2টি পথ প্রাকারের ধার ঘেঁষিয়া উত্তরে ও দক্ষিণে গিয়াছে। তৃতীয়টি তীরের মতো সিধা পূর্বমুখে গিয়াছে। 50 জন অশ্বারোহী রাজদূত তোরণ হইতে বাহিরে আসিয়া সারি দিয়া দাঁড়াইল। পৃষ্ঠে আমন্ত্রণ লিপির বস্ত্রপেটিকা ঝুলিতেছে। অস্ত্রশস্ত্রের বাহুল্য নাই। গোপুর শীর্ষ হইতে দুন্দুভি ও বিষাণ বাজিয়া উঠিল। অমনি অশ্বারোহী দল 3 ভাগে বিভক্ত হইয়া গেল। 2 দল উত্তরে ও দক্ষিণে চলিল। মাঝের দল ময়ূর সঞ্চারী গতিতে সম্মুখ দিকে অগ্রসর হইল। কুন্তল রাজ্যের রাজভবন ভূমি। পূর্বোল্লিখিত সরোবরের মর্মর সোপানের উপর কুন্তল রাজকুমারী একাকিনী বসিয়া আছেন। মুখে চোখে হতাশা ও নৈরাশ্য পদাঙ্ক মুদ্রিত করিয়া দিয়াছে। কেশ বেশ অযত্ন বিন্যস্ত, বাঁচিয়া থাকিবার প্রয়োজন যেন তাহার শেষ হইয়া গিয়াছে। সরোবরের জল বায়ুস্পর্শে কুঞ্চিত হইয়া উঠিতেছে। রাজকুমারী লীলা কমলের পাপড়ি ছিঁড়িয়া জলে ফেলিতেছেন।
কোনোটি নৌকার মতো ভাসিয়া যাইতেছে, কোনোটি ডুবিতেছে। অদূরে একটি তরু শাখায় হেলান দিয়া বিদ্যুল্লতা গান গাহিতেছে। তাহার গানের গুঞ্জরণ কতক রাজকুমারীর কানে যাইতেছে, কতক যাইতেছে না। ভাসল আমার ভেলা, সাগর জলে নাগরদোলা, ওঠা নামার খেলা, সেথা ভাসল আমার ভেলা। গান শেষ হইয়া গেল। রাজকুমারী তাহার ভাসমান পদ্মপলাশগুলির পানে চাহিয়া ভাবিতেছেন, দিনের পর দিন, আজকের দিন শেষ হলো, আবার কাল আছে, তারপর আবার কাল, কালের কি অবধি নেই। রাজকুমারীর পিছনে চতুরিকা আসিয়া দাঁড়াইল। তাহার হাতে কুণ্ডলিতে নিমন্ত্রণ লিপি। সে বিষণ্ণ মুখে ইতস্তত করিয়া রাজকুমারীর পাশে আসিল। সোপানের পৈঠার উপর পা মুড়িয়া বসিতে বসিতে বলিল, প্রিয়সহী, অবন্তীর রাজসভা থেকে আমন্ত্রণ এসেছে, তোমার জন্যে স্বতন্ত্র লিপি। নিরুৎসুকভাবে লিপি লইয়া রাজকুমারী যতুমুদ্রা খুলিয়া দেখিলেন, চতুরিকা বলিয়া চলিল, মহারাজ সভা থেকে পাঠিয়ে দিলেন। তাহারও আলাদা নিমন্ত্রণ লিপি এসেছে, কিন্তু তিনি যেতে পারবেন না। বলে পাঠালেন, তুমি যদি যেতে চাও তিনি সুখী হবেন। লিপিপাঠ শেষ করিয়া রাজকুমারী আবার তাহা কুণ্ডলাকারে জড়াইতে লাগিলেন, যেন চতুরিকার কথা শুনিতে পান নাই, এমনিভাবে জলের পানে চাহিয়া রহিলেন। ঈষৎ তিক্ত হাসি তাহার মুখে ফুটিয়া উঠিল। তিনি লিপি জলে ফেলিয়া দিবার উপক্রম করিলেন, কিন্তু ফেলিলেন না। চতুরিকার দিকে না ফিরিয়াই অবসন্ন কণ্ঠে বলিলেন, পিতা সুখী হবেন? বেশ, যাব। উজ্জয়িনীর পূর্ব তোরণ পুষ্প পল্লব ও মাল্যে শোভা পাইতেছে। 3টি পথ দিয়া পিপীলিকা শ্রেণীর ন্যায় মানুষ আসিয়া তোরণের রন্ধ্রমুখে অদৃশ্য হইয়া যাইতেছে। রাজন্যবর্গ হস্তির গলঘণ্টা বাজাইয়া মন্দ মন্থর গতিতে আসিতেছেন। যোদ্ধী বেশধারী পদাতি অশ্ব, এমনকি উষ্ট্রও আছে। মাঝে মাঝে 2-1টি চতুর্দোলা আসিতেছে। সূক্ষ্ম আবরণের ভিতর লঘু মেঘাবৃত শরৎচন্দ্রের ন্যায় সম্ভ্রান্ত আর্য মহিলা। একটি দোলা তোরণ মধ্যে প্রবেশ করিল, সঙ্গে মাত্র 2-4 জন পদাতি পরিচর। দোলায় ক্ষীণাবরণের মধ্যে এক সুন্দরী বিমনাভাবে করতলে কপল রাখিয়া বসিয়া আছেন। দর্শকদের মধ্যে যাহারা দোলার উপর দৃষ্টি রাখিয়াছিল, তাহারা অনুমান করিল ইনি কুন্তল রাজদুহিতা হৈমশ্রী। সভাগৃহের প্রবেশদ্বারে মহামন্ত্রী প্রভৃতি কয়েকজন উচ্চ কর্মচারী দাঁড়াইয়া আছেন। অতিথিগণ একে একে 2-2 আসিতেছেন। মহামন্ত্রী তাহাদের পদচিত অভ্যর্থনাপূর্বক তিলক চন্দন ও গন্ধমাল্যে ভূষিত করিয়া অভ্যন্তরে প্রেরণ করিতেছেন। নেপথ্যে মধুর শননে বাঁশি বাজিতেছে। সভার অভ্যন্তরে বক্তার বেদী ব্যতীত অন্য আসনগুলি ক্রমশ ভরিয়া উঠিতেছে। সন্নিধাতা কিঙ্করগণ সকলকে নির্দিষ্ট আসনে লইয়া গিয়া বসাইতেছে। ঊর্ধ্বে মহিলাদের মঞ্চেও অল্প শ্রোতৃ সমাগম হইতে আরম্ভ করিয়াছে। মহাদেবী ভানুমতীর আসন এখনও শূন্য আছে। কালিদাসের কুটির প্রাঙ্গণে কবিসভায় যাইবার জন্য প্রস্তুত হইতেছেন। মালিনী তাহার ললাটে চন্দন পড়াইয়া দিতেছে। মালিনীর চোখ দুটি অরুণাভ, যেন লুকাইয়া কাঁদিয়াছে। সে থাকিয়া থাকিয়া দন্ত দিয়া অধর চাপিয়া ধরিতেছে। কুমার সম্ভবের পুঁথি বেদির উপর রাখা ছিল, তাহা কবির হাতে তুলিয়া দিতে দিতে মালিনী একটু হাসিবার চেষ্টা করিয়া বলিল, এতদিন তুমি আমার কবি ছিলে, আজ সারা পৃথিবীর কবি হলে। কত লোক তোমার গান শুনবে, ধন্যী ধন্যী করবে। কালিদাস সলজ্জ হাসিলেন। কি যে বলো, আমার কাব্য লেখার চেষ্টা বামন হয়ে চাঁদে হাত বাড়ানো, হয়তো সবাই হাসবে। মালিনী তাহার বিনয় বচনে কান না দিয়া বলিল, আজ পৃথিবীর যত জ্ঞানী গুণী সবাই তোমার গান শুনবে, কেবল আমিই শুনতে পাবো না। কালিদাস সবিস্ময়ে চক্ষু তুলিলেন। তুমি শুনতে পাবে না কেন? মালিনী দীনকণ্ঠে বলিল, সভায় কত রাজা রানী, কত বড় বড় লোক এসেছেন, সেখানে আমাকে কে জায়গা দেবে কবি? কালিদাসের মুখের ভাব দৃঢ় হইল। তিনি মালিনীর একটি হাত নিজের হাতে তুলিয়া লইয়া বলিলেন, রাজসভায় যদি তোমার জায়গা না হয়, তাহলে আমারও জায়গা হবে না, এসো। মালিনীর চক্ষু দুটি সহসা উদ্গত অশ্রুজলে উজ্জ্বল হইয়া উঠিল, অধর কাঁপিয়া উঠিল।
রাজসভা অগুরু গন্ধে আমোদিত। অতিথিরা স্ব আসনে বসিয়াছেন। সভায় তিল ফেলিবার স্থান নাই। রাজবৈতালিক প্রধান বেদির উপর যুক্ত করে দাঁড়াইয়া মহামান্য অতিথিগণের সাদর সম্ভাষণ গান করিতেছেন, কিন্তু সেজন্য সভার জল্পনা গুঞ্জন শান্ত হয় নাই। সকলেই প্রতিবেশীর সঙ্গে বাক্যালাপ করিতেছেন, চারিদিকে ঘাড় ফিরাইয়া সভার শিল্প শোভা দেখিতেছেন, মন্তব্য প্রকাশ করিতেছেন। উপরে মহিলা মঞ্চও কলভাসিনী মহিলাপুঞ্জে ভরিয়া উঠিয়াছে। কেন্দ্রস্থলে মহাদেবীর স্বতন্ত্র আসন কিন্তু এখনও শূন্য। বৈতালিক স্তবগান গাহিয়া চলিয়াছেন। মহিলা মঞ্চের দ্বারের কাছে দেবী ভানুমতীকে আসিতে দেখা গেল। তিনি কুন্তল কুমারী হৈমশ্রীর হাত ধরিয়া হাস্যালাপ করিতে করিতে আসিতেছেন। হৈমশ্রীও সময়োচিত প্রফুল্লতার সহিত কথা কহিতেছেন। মনে হয় উৎসবের বাতাবরণে আসিয়া তাহার অবসাদ কিয়ৎ পরিমাণে দূর হইয়াছে। তাহারা স্বীয় আসনে গিয়া পাশাপাশি বসিলেন। রাজবংশজাতা অন্য কোনো মহিলা বোধহয় আসেন নাই, কেবল কুন্তল কুমারী আসিয়াছেন। সেকালে মহিলা মহলে বিদ্যাচর্চার সমধিক অসদ্ভাব ছিল বলিয়া মনে হয়, তাই যে দুই চারিটি বিদুষী নারী দেখা দিতেন তাহারা অতিমাত্রায় সম্মান ও শ্রদ্ধার পাত্রী হইয়া উঠিতেন। বৈতালিকের স্তুতিগান শেষ হইয়া আসিতেছে। মালিনী ভীরু সংকুচিত পদে মহিলা মঞ্চের দ্বারের কাছে আসিয়া ভিতরে উঁকি মারিল। ভিতরে আসিয়া অন্যান্য মহিলাদের সঙ্গে একাসনে বসিবার সাহস নাই, সে দ্বারের কাছেই ইতস্তত করিতে লাগিল। তাহার হাতে একটি ফুলের মালা ছিল, বান্ধবী ও বান্ধুলি পুষ্প দিয়া গঠিত। মালাগাছি লইয়াও বিপদ, পাছে কেহ দেখিয়া হাসে। মালিনী অবশেষে মালাটি কোঁচড়ের মধ্যে রাখিয়া দ্বারের পাশেই মেঝের উপর বসিয়া পড়িল। এখান হইতে গলা বাড়াইলে নিম্নে বক্তার বেদি সহজেই দেখা যায়। বৈতালিকের গান শেষ হইল। সঙ্গে সঙ্গে ঘোর রবে দুন্ধুবি বাজিয়া উঠিয়া সভাগৃহ মধ্যে তুমুল ধ্বনিতরঙ্গে সৃষ্টি করিল। তারপর সভা একেবারে শান্ত হইয়া গিয়াছে। পাতা নড়িলে শব্দ শোনা যায়। কালিদাস বেদির উপর বসিয়াছেন, সম্মুখে উন্মুক্ত পুঁথি। তিনি একবার প্রশান্ত চক্ষে সভার চারিদিকে দৃষ্টি নিক্ষেপ করিলেন। তারপর মন্দ্র কণ্ঠে পাঠ আরম্ভ করিলেন। অস্তুত্তর শ্যাং দিশি দেবতাত্মা হিমালয় নাম নাগাধিরাজ। মহিলা মঞ্চের মধ্যস্থলে কুন্তল কুমারী নির্নিমেষ নেত্রে নিম্নে কালিদাসের পানে চাহিয়া আছেন। এ কে? সেই মূর্তি, সেই কণ্ঠস্বর। তবে কি কালিদাস পাঠ করিয়া চলিয়াছেন। শ্রোতাদের মনশ্চক্ষে ধীরে ধীরে একটি দৃশ্য ফুটিয়া উঠিতেছে। তুষার মৌলি হিমালয়, দূরে একটি অধিত্যকা, তথায় একটি ক্ষুদ্র কুটির ও লতা বিতান। পতিনিন্দা শুনিয়া দক্ষ দুহিতা সতী প্রাণ বিসর্জন দিবার পর মহেশ্বর এই নির্জন স্থানে উগ্র তপস্যায় রত আছেন। কালিদাস শ্লোকের পর শ্লোক পড়িয়া চলিয়াছেন। বিশাল সভা চিত্রার্পিতবৎ বসিয়া আছে। কালিদাসের কণ্ঠস্বর এই নিঃশব্দ একাগ্রতার মধ্যে মৃদঙ্গের ন্যায় মন্দ্রিত হইতেছে। মহিলা মঞ্চে কুন্তল কুমারী তন্দ্রা হতার ন্যায় বসিয়া শুনিতেছেন। বাহ্য জ্ঞান নাই, চক্ষু নিষ্পলক। কখন বক্ষ ভেদ করিয়া নিঃশ্বাস বাহির হইতেছে, কখন গণ্ড বহিয়া অশ্রুর ধারা নামিতেছে, তাহা জানিতেও পারিতেছেন না। মহাকাব্যের ছন্দে ছন্দে চিত্র রচিত হইতেছে। হিমালয়ের অধিত্যকায় মহেশ্বরের লতাগৃহ, দ্বারে নন্দী প্রকোষ্ঠে হেম বেত্র লইয়া দণ্ডায়মান। বেদির উপর যোগাসনে বসিয়া মহেশ্বর ধ্যানমগ্ন। বনপথ দিয়া গিরিকন্যা উমা কুটিরের পানে আসিতেছেন, হস্তে ফুল জল সমিধপূর্ণ পাত্র। বেদি প্রান্তে পৌঁছিয়া উমা নত জানু হইয়া মহেশ্বরকে প্রণাম করিলেন। শঙ্কর ধ্যানমগ্ন। প্রথম স্বর্গ সমাপ্ত হইলে কালিদাস ক্ষণেক বিরাম দিয়া দ্বিতীয় স্বর্গ পড়িতে আরম্ভ করিলেন। মেঘলোকে ইন্দ্রসভা। ইন্দ্র ও দেবগণ মুহ্যমানভাবে বসিয়া আছেন। মদন ও বসন্ত প্রবেশ করিল। মদনের কণ্ঠে পুষ্পধনু, বসন্তের হস্তে চ্যুত মঞ্জরি। ইন্দ্র সাদরে মদনের হাত ধরিয়া বলিলেন,
এসো বন্ধু, আমাদের দারুণ বিপদে তুমিই একমাত্র সহায়। কৈতববাদে স্ফীত হইয়া মদন সদর্পে বলিল, আদেশ করুন দেবরাজ। আপনার প্রসাদে আমি কেবলমাত্র বসন্তকে সঙ্গে নিয়ে সাক্ষাৎ পিনাকপানে ধ্যানভঙ্গ করতে পারি। দেবগণ সমস্বরে জয়ধ্বনি করিয়া উঠিলেন। মদন ঈষৎ ত্রস্ত ও চকিত হইয়া সকলের মুখের পানে চাহিল। সত্যই মহাদেবের ধ্যানভগ্ন করিতে হইবে নাকি? কালিদাস কাব্যপাঠ করিয়া চলিয়াছেন, সকলে রুদ্ধশ্বাসে শুনিতেছে। মহিলা মঞ্চে হৈমশ্রীর অবস্থা পূর্ববৎ, বাহ্য জ্ঞান শূন্য। ভানুমতী তাহা লক্ষ্য করিলেন, কিন্তু কিছু না বলিয়া কাব্য শ্রবণে মন দিলেন। হিমালয়, সমস্ত প্রকৃতি শীত জর্জর, তুষার কঠিন, বৃক্ষ নিষ্পত্র, প্রাণীদের প্রাণচঞ্চলতা নাই। তপবনের সন্নিকটে একটি শাখা সর্বস্ব বৃক্ষ দাঁড়াইয়া আছে। মদন ও বসন্তের সূক্ষ্ম দেহ এই বৃক্ষের উপর দিয়া ভাসিয়া গেল। সঙ্গে সঙ্গে বৃক্ষটি পুষ্প পল্লবে ভরিয়া উঠিল। দূরে সহসা কোকিল কাকলি শোনা গেল। হিমালয়ে অকাল বসন্তের আবির্ভাব হইয়াছে। সহসা হরিতায়িত বনভূমির উপর কিন্নর মিথুন নৃত্য গীত আরম্ভ করিল। পশু পক্ষী ব্যাকুল বিস্ময়ে ছুটাছুটি ও কলকুজন করিয়া বেড়াইতে লাগিল। প্রমথগণ প্রমত্ত উদ্দাম হইয়া উঠিল। নন্দী প্রকৃতির এই আকস্মিক রূপান্তরে বিব্রত হইয়া চারিদিকে কঠোর দৃষ্টিপাত করিতে লাগিল। তারপর ওষ্ঠে অঙ্গুলি রাখিয়া প্রমথদের নীরবে শাসন করিল। চপলতা করিও না, মহেশ্বর ধ্যানমগ্ন। বেদির উপর মহেশ্বর যোগাসনে উপবিষ্ট, চক্ষু ভ্রু মধ্যে স্থির, শ্বাস নাসাভ্যন্তরচারী, নিবাত নিষ্কম্প দীপশিখার ন্যায় দেহ নিশ্চল। রুমঝুম মঞ্জিরের শব্দ কাছে আসিতেছে। উমা যথানিয়ত পূজার উপকরণ লইয়া আসিতেছেন। নন্দী সসম্ভ্রমে পথ ছাড়িয়া দিল। মহেশ্বরের ধ্যান সমাধি ক্রমে তরল হইয়া আসিতেছে। তাহার নয়ন পল্লব ঈষৎ স্ফুরিত হইল। লতাবিতানের এক কোণে দাঁড়াইয়া মদন ধনুর বাণ হস্তে অপেক্ষা করিতেছে। পার্বতী আসিতেছেন এই উপযুক্ত সময়। পার্বতী আসিয়া বেদিমূলে প্রণাম করিলেন। তারপর নত জানু অবস্থায় স্মিত সলজ্জ চক্ষু দুটি মহেশ্বরের মুখের পানে তুলিলেন। মদনের অলক্ষিত উপস্থিতি উভয়ের মনেই চাঞ্চল্যের সৃষ্টি করিয়াছিল। মহাদেবের অরুণায়ত নেত্র পার্বতীর মুখের উপর পড়িল। মদন এই অবসরের প্রতীক্ষা করিতেছিল। সাবধানে লক্ষ্য স্থির করিয়া সম্মোহন বাণ নিক্ষেপ করিল। মহেশ্বরের তৃতীয় নয়ন খুলিয়া গিয়া ধক ধক করিয়া ললাট পণ্যি নির্গত হইল। কে রে তপবিঘ্নকারী? তিনি মদনের দিকে দৃষ্টি ফিরাইলেন। হরনেত্র জন্মা বহ্নিতে মদন ভস্মীভূত হইল। ভয় ব্যাকুলা উমা বেদিমূলে নত জানু হইয়া আছেন। মহেশ্বর বেদির উপর উঠিয়া দাঁড়াইয়া চতুর্দিকে একবার রুদ্র দৃষ্টি নিক্ষেপ করিলেন। তারপর তাহার প্রলয়ঙ্কর মূর্তি সহসা শূন্যে অদৃশ্য হইয়া গেল। কালিদাস মদনভস্য নামক স্বর্গ শেষ করিয়া ক্ষণেকের জন্য নীরব হইলেন। সভাও নিস্তব্ধ হইয়া রহিল। এতগুলি মানুষ যে সভাগৃহে বসিয়া আছে, শব্দ শুনিয়া তাহা বুঝিবার উপায় নাই। কালিদাস পুঁথির পাতা উল্টাইলেন। তারপর আবার নূতন স্বর্গ পড়িতে আরম্ভ করিলেন। রতিবিলাপ শুনিয়া কুন্তল কুমারীর নয়নে অশ্রুধারা বহিল। ভানুমতীও আবার নূতন করিয়া কাঁদিলেন। দ্বার পার্শ্বে বসিয়া মালিনী কাঁদিল। প্রিয় বিয়োগ ব্যথা কাহাকে বলে, এতদিনে মালিনী বুঝিতে শিখিয়াছে। কবি ক্রমে উমার তপস্যা অধ্যায়ে পৌঁছাইলেন। হিমালয়ের গহন গিরিসংকটের মধ্যে কুটির রচনা করিয়া গিরিরাজসুতা উমা কঠোর তপস্যা আরম্ভ করিয়াছেন। পতি লাভার্থ তপস্যা, স্বয়ং বিশীর্ণ দ্রুমপর্ণ অর্থাৎ আপনা হইতে খসিয়া পড়া গাছের পাতা, তাহাও পার্বতী আর আহার করেন না। তাই তাহার নাম হইয়াছে অপর্ণা। কৃচ্ছ সাধন বহু প্রকার। গ্রীষ্মের দ্বীপ্রহরে তপকৃষা পার্বতী চারি কোণে অগ্নি জ্বালাইয়া মধ্যস্থ আসনে বসিয়া প্রচণ্ড সূর্যের পানে নিষ্পলক চাহিয়া থাকেন। ইহা পঞ্চাগ্নি তপস্যা। আবার শীতের হিম কঠিন রাত্রে যখন জলের উপর তুষারের আস্তরণ পড়ে, সেই আস্তরণ ছিন্ন করিয়া উমা জলমধ্যে প্রবেশ করেন। আকণ্ঠ জলে ডুবিয়া শীতের রাত্রি অতিবাহিত হয়। সারা রাত্রি চন্দ্রের পানে চাহিয়া
উমা চন্দ্রশেখরের মুখচ্ছবি ধ্যান করেন। এইভাবে কল্প কাটিয়া যায়। তারপর একদিন উমার কুটির দ্বারে এক তরুণ সন্ন্যাসী দেখা দিলেন। ডাক দিলেন, অয়মহং ভো। উমা কুটিরে ছিলেন। তাড়াতাড়ি বাহিরে আসিয়া সন্ন্যাসীকে পাদ্য অর্ঘ্য দিলেন। সন্ন্যাসীর চোখের দৃষ্টি ভালো নয়। লোলুপ নেত্রে পার্বতীকে নিরীক্ষণ করিয়া তিনি বলিলেন, সুন্দরী, তুমি কি জন্য তপস্যা করছ? পার্বতী অনুচ্চ কণ্ঠে বলিলেন, পতিলাভের জন্য। সন্ন্যাসী বিস্ময় প্রকাশ করিয়া বলিলেন, কি আশ্চর্য! তোমার মতো ভুবনৈকা সুন্দরীকেও পতিলাভের জন্য তপস্যা করতে হয়? কে সেই মূঢ় যে নিজে এসে তোমার পায়ে লুটিয়ে পড়ে না? তার নাম কি? পার্বতী সন্ন্যাসীর চটুলতায় বিরক্ত হইলেন। গম্ভীর মুখে বলিলেন, তার নাম শঙ্কর মহেশ্বর শিব চন্দ্রশেখর। সন্ন্যাসী বিপুল বিস্ময়ের অভিনয় করিয়া শেষে উচ্চ ব্যঙ্গ হাস্য করিয়া উঠিলেন। কি বললে? শিব মহেশ্বর? সেই দিগম্বর উন্মাদটা যে একপাল প্রেত প্রমথ নিয়ে শ্মশানে মশানে নেচে বেড়ায়, তাকে তুমি পতিরূপে কামনা করো? হা হা হা। সন্ন্যাসীর ব্যঙ্গ বিস্ফুরিত অট্টহাস্য আবার ফাটিয়া পড়িল। পার্বতীর মুখ ক্রোধে রক্তিম হইয়া উঠিল। তিনি সন্ন্যাসীর প্রতি একটি জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিলেন, কপট সন্ন্যাসী, তোমার এত স্পর্ধা, তুমি শিব নিন্দা করো? আর আমি এখানে থাকব না। পার্বতী কুটিরের পানে পা বাড়াইলেন। পিছন হইতে শান্ত কোমল স্বর আসিল, উমা, ফিরে চাও, দেখো আমি কে। উমা ফিরিয়া চাহিলেন। যাহা দেখিলেন তাহাতে তাহার রোমাঞ্চিত তনু থরথর কাঁপিতে লাগিল। শিলারুদ্ধ গতি তটিনীর ন্যায় তিনি চলিয়া যাইতেও পারিলেন না, স্থির হইয়া দাঁড়াইয়া থাকিতেও পারিলেন না। সন্ন্যাসীর স্থানে স্বয়ং মহেশ্বর! তিনি মৃদু মৃদু হাস্য করিতেছেন। পার্বতীর কণ্ঠ হইতে ক্ষীণ বাষ্পরুদ্ধ স্বর বাহির হইল, মহেশ্বর! গিরিরাজ গৃহে হর পার্বতীর বিবাহ। মহা আড়ম্বর হুলস্থুল ব্যাপার। পুরঞ্জীগণ হুলুধ্বনি করিতেছেন, দেবগণ অন্তরিক্ষে স্তুতিগান করিতেছেন, ভূতগণ কল কোলাহল করিয়া নাচিতেছে। বিবাহ মণ্ডপে বরবধূ পাশাপাশি বসিয়াছেন। রতি আসিয়া মহেশ্বরের পদতলে পড়িল। গৌরী একবার মহেশ্বরের পানে অনুনয় ভরা দৃষ্টি নিক্ষেপ করিলেন। আশুতোষ প্রীত হইয়া রতির মস্তকে হস্ত রাখিলেন। অমনি মদন পুনরুজ্জীবিত হইয়া যুক্ত করে দেব দম্পতির সম্মুখে উপস্থিত হইল। অবন্তীর রাজসভায় কালিদাস কুমার সম্ভব পর্ব শেষ করিয়াছেন। জয়ধ্বনিতে সভা পূর্ণ। কবির মস্তকে মালা বর্ষিত হইতেছে। ক্রমে তাহার কণ্ঠে মালার স্তূপ জমিয়া উঠিল। তিনি যুক্ত করে নত নেত্রে দাঁড়াইয়া এই সংবর্ধনা গ্রহণ করিলেন। উপরে মহিলা মঞ্চেও চাঞ্চল্যের অন্ত নাই। কুমকুম, লাজাঞ্জলি, পুষ্পাঞ্জলি কবির মস্তক লক্ষ্য করিয়া নিক্ষিপ্ত হইতেছে। মহিলাদের রসনাও নীরব নাই, সকলে একসঙ্গে কথা কহিতেছেন। সভা ভঙ্গ হইয়াছে, তাই মহিলারাও নিজ নিজ আসন ছাড়িয়া উঠিয়াছেন। কিন্তু আশু সভা ছাড়িবার কোনো লক্ষণই দেখা যাইতেছে না। ভানুমতি মাতিয়া উঠিয়াছেন, পরম উৎসাহ ভরে সকলের সঙ্গে আলাপ করিতেছেন। এই প্রমত্ত আনন্দ অধীর সমষ্টির এক প্রান্তে কুন্তল কুমারী হৈমশ্রী মূর্ছা হতার ন্যায় বসিয়া আছেন। তাহার বিস্ফারিত চক্ষে দৃষ্টি নাই, কেবল অধরষ্ঠ যেন কোন অনুচ্চারিত কথায় থাকিয়া থাকিয়া নড়িয়া উঠিতেছে। আমার স্বামী, আমার স্বামী। মালিনীর অবস্থাও বিচিত্র। সে একসঙ্গে হাসিতেছে, কাঁদিতেছে, একবার ছুটিয়া মঞ্চের প্রান্ত পর্যন্ত যাইতেছে, আবার দ্বারের কাছে ফিরিয়া আসিতেছে। তাহার দিকে কাহারও দৃষ্টি নাই। মালিনী একবার চারিদিকে চাহিয়া দেখিল, তারপর সাবধানে কোচর হইতে মালাটি বাহির করিয়া কালিদাসের শির লক্ষ্য করিয়া ছুড়িয়া দিল। মালাটি চক্রাকারে ঘুরিতে ঘুরিতে কালিদাসের মাথা গলিয়া পড়িল। কবি স্মিত চক্ষু তুলিয়া চাহিলেন। রাজসভা শূন্য হইয়া গিয়াছে। নিচে একটিও লোক নাই। উপরে একাকিনী কুন্তল কুমারী বসিয়া আছেন, আর মালিনী দ্বারে ঠেস দিয়া দাঁড়াইয়া ঊর্ধ্বমুখে কোন দুর্গম চিন্তায় মগ্ন হইয়া গিয়াছে। সহসা চমক ভাঙিয়া কুন্তল কুমারী দেখিলেন তিনি একা, সকলে চলিয়া গিয়াছে। তিনি উঠিয়া দ্বারের দিকে চলিলেন। সকলে হয়তো তাহার ভাববিহ্বলতা লক্ষ্য করিয়াছে।
কে কি ভাবিয়াছে কে জানে। হৈমশ্রীর দ্বারের কাছে পৌঁছিলে মালিনী চটকা ভাঙিয়া সোজা হইয়া দাঁড়াইল, সসম্ভ্রমে বলিল, দেবী, আমার উপর মহাদেবী ভানুমতীর আজ্ঞা আছে, আপনি যেখানে যেতে চাইবেন নিয়ে যাব। হৈমশ্রী নিঃশব্দে মাথা নাড়িয়া বাহির হইয়া গেলেন। কিছু দূর গিয়া তাহার গতি হ্রাস হইল। ইতস্তত করিয়া তিনি দাঁড়াইলেন, তারপর মালিনীর দিকে ফিরিয়া আসিলেন, বলিলেন, তুমি কি মহাদেবী ভানুমতীর কিঙ্করী? মালিনী বলিল, হ্যাঁ দেবী, আমি তার মালিনী। কুন্তল কুমারী আসল প্রশ্নটি সহজভাবে জিজ্ঞাসা করিবার চেষ্টা করিলেন, কিন্তু গলা বুঝিয়া গেল। অতি কষ্টে উচ্চারণ করিলেন, তুমি তুমি কবির স্ত্রী কালিদাস কোথায় থাকেন তুমি জানো? মালিনী চক্ষু বিস্ফারিত করিয়া চাহিল, সহজ সম্ভ্রমের সুরেই বলিল, হ্যাঁ দেবী, জানি। আগ্রহের কাছে সংকোচ পরাভূত হইল। কুন্তল কুমারী আর এক পা কাছে আসিলেন। কোথায় থাকেন তিনি? মালিনীর মুখে একটু হাসি খেলিয়া গেল। শিপ্রা নদীর ধারে নিজের হাতে কুঁড়ে ঘর তৈরি করেছেন, সেইখানেই থাকেন। তার খবর নিয়ে আপনার কি লাভ দেবী? কবি বড় গরিব, দিন দরিদ্র, কিন্তু তিনি বড়লোকের অনুগ্রহ নেন না। হৈমশ্রী আরেকটু কাছে আসিলেন। তবে কি তুমি কি তার সঙ্গে কি তোমার পরিচয় আছে? তিক্ত হাসিতে মালিনীর অধরপ্রান্ত নত হইয়া পড়িল। আছে দেবী, সামান্যই। তিনি মহাকবি, আমি মালিনী, তার সঙ্গে আমার কতটুকু পরিচয় থাকতে পারে? কুন্তল কুমারী কিছু শুনিলেন না। প্রবল আবেগে মালিনীর হাত চাপিয়া বলিলেন, তুমি আমাকে তার কাছে নিয়ে যেতে পারবে? মালিনীর চোখ হইতে যেন ঠুলি খসিয়া পড়িল। এতক্ষণ সে ভাবিয়াছিল রাজকুমারীর জিজ্ঞাসা বড় মানুষের ক্ষণিক কৌতূহল মাত্র। এখন সে সন্দেহপ্রখর চক্ষে তাহার পানে চাহিয়া রহিল। তারপর সহসা প্রশ্ন করিল, তুমি কে? কবি তোমার কে? ওষ্ঠাধর চাপিয়া কুন্তল কুমারী দুরন্ত বাষ্পোচ্ছ্বাস দমন করিলেন। তিনি আমার স্বামী। অতর্কিতে মস্তকে প্রবল আঘাত পাইলে মানুষ যেমন ক্ষণিকের তরে বুদ্ধিভ্রষ্ট হইয়া যায়, মালিনীরও তদ্রূপ হইল। সে বিহ্বলভাবে চাহিয়া বলিল, স্বামী? স্বামী? তারপর ধীরে ধীরে তাহার উপলব্ধি ফিরিয়া আসিল। সে ঊর্ধ্বমুখে চক্ষু মুদিত করিয়া অস্ফুট স্বরে বলিল, ও স্বামী, তাই? বুঝতে পেরেছি দেবী, এবার সব বুঝতে পেরেছি। তা আপনি তার কাছে যেতে চান? হৈমশ্রী মিনতি করিয়া বলিল, হ্যাঁ, তুমি আমাকে তার কাছে নিয়ে চলো। মালিনীর বুকের ভিতরটা শূলবিদ্ধ সর্পের মতো মুচড়াইয়া উঠিতেছিল। সে একটু বক্রোক্তি না করিয়া থাকিতে পারিল না। দেবী, আপনি রাজার মেয়ে, সেখানে যাওয়া কি আপনার শোভা পাবে? সে একটা খড়ের কুঁড়ে ঘর, সেখানে কবি নিজের হাতে রেঁধে খান। এই দারিদ্র্য কি আপনি সহ্য করতে পারবেন রাজকুমারী? হৈমশ্রীর ভয় হইল মালিনী বুঝি তাহাকে লইয়া যাইবে না। তিনি হাতের কঙ্কন খুলিতে খুলিতে ব্যগ্রভাবে বলিলেন, তুমি বুঝতে পারছ না, আমি যে তার স্ত্রী, সহধর্মিণী। এই নাও পুরস্কার, দয়া করে আমাকে তার কুটিরে নিয়ে চলো। হৈমশ্রী কঙ্কনটি মালিনীর হাতে গুজিয়া দিতে গেলেন, কিন্তু মালিনী লইল না। বিতৃষ্ণার সহিত হাত সরাইয়া লইল। তিক্ত হাসিয়া বলিল, থাক, দরকার নেই। এইটুকু কাজের জন্য আবার পুরস্কার কিসের? আসুন আমার সঙ্গে। রাজকুমারীর জন্য অপেক্ষা না করিয়াই মালিনী চলিতে আরম্ভ করিল। কালিদাসের কুটির প্রাঙ্গণ। কুন্তল কুমারীকে সঙ্গে লইয়া মালিনী বেদীর সম্মুখে আসিয়া দাঁড়াইয়াছে। কালিদাস নেই, কেবল বেদীর উপর মালার স্তূপ পড়িয়া আছে। যেন কবি ক্লান্তভাবে এই সম্মানের বোঝা এখানে ফেলিয়া গিয়াছেন। মালিনী নিজেকে অনেকটা সামলাইয়া লইয়াছে, তাহার মুখের ভাব দৃঢ়। রাজকুমারী হৈমশ্রী যেন স্বপ্নলোকে বিচরণ করিতেছেন। মালিনী ঘরের উদ্দেশ্যে ডাকিল, কবি, ওগো কবি, তুমি কোথায়? ঘরের ভিতর হইতে সাড়া আসিল না। কুন্তল কুমারী শঙ্কিত দীন নেত্রে মালিনীর পানে চাহিলেন। মালাগুলি জড়াজড়ি হইয়া বেদীর উপর পড়িয়া আছে। তাহার মধ্য হইতে মালিনী নিজের মালাটি বাছিয়া বাহির করিয়া লইল।
পরপর লাল সাদা ফুলে গাঁথা মালা চিনিতে কষ্ট হয় না। মালাটি সে রাজকুমারীর হাতে ধরাইয়া দিয়া বলিল, নাও, আমার সঙ্গে এসো। উনি ঘরেই আছেন, হয়তো পুজোয় বসেছেন। মালিনী অগ্রবর্তী হইয়া কক্ষে প্রবেশ করিল। হৈমশ্রী কম্প্রবক্ষে দ্বিধা জড়িত পদে তাহার পিছনে চলিলেন। কুটিরে একটি মাত্র কক্ষ, আয়তনেও ক্ষুদ্র। এক পাশে কালিদাসের দিন শয্যা গুটানো রহিয়াছে, আর এক কোণে একটি দ্বীপখণ্ড, তাহার পাশে অনুচ্চ কাষ্ঠাসনের উপর কুমার সম্ভবের পুঁথি রহিয়াছে, কিন্তু কালিদাস ঘরে নাই। হৈমশ্রীর দেহের সমস্ত শক্তি যেন ফুরাইয়া গিয়াছিল। তিনি পুঁথির সম্মুখে জানু ভাঙিয়া বসিয়া পড়িলেন, অস্ফুট কণ্ঠে বলিলেন, কোথায় তিনি? মালিনী সবই লক্ষ্য করিতেছিল, বুঝিবা তাহার মনে অনুকম্পাও জাগিয়াছিল। সে বাহিরে যাইতে যাইতে আশ্বাসের ভঙ্গিতে বলিল, তুমি থাকো, আমি দেখছি। বুঝি নদীতে স্নান করতে গেছেন। মালিনী অদৃশ্য হইলে হৈমশ্রী হাতের মালাটি কুমার সম্ভবের পুঁথির উপর রাখিলেন। তারপর আর আত্মসংবরণ করিতে না পারিয়া পুঁথির উপর মাথা রাখিয়া সহসা কাঁদিয়া উঠিলেন। শিবরাত তীরে কালিদাস একাকী নদীর ধারে বসিয়া আছেন। মাঝে মাঝে নুড়ি কুড়াইয়া লইয়া অলস হস্তে জলে ফেলিতেছেন। রাজসভার উত্তেজনা কাটিয়া গিয়া নিঃসঙ্গ জীবনের শূন্যতার অনুভূতি তাহার অন্তরকে গ্রাস করিয়া ধরিয়াছে। অন্তর্লোকে শ্রান্ত বাণী ধ্বনিত হইতেছে। কেন? কিসের জন্য? কাহার জন্য? মালিনী নিঃশব্দে তাহার পিছনে আসিয়া দাঁড়াইল। কিছুক্ষণ নীরব থাকিয়া রস্যকণ্ঠে ডাকিল, কবি। কালিদাস চমকিয়া মুখ তুলিলেন। মালিনী? মালিনী বলিল, কি ভাবা হচ্ছিল? কালিদাস একটু চুপ করিয়া রহিলেন। শেষে বলিলেন, ভাবছিলাম অতীতের কথা। মালিনী মৃদুস্বরে বলিল, কিন্তু ভাবনা সুখের নয়, কেমন? কালিদাস ম্লান হাসিয়া বলিলেন, না, সুখের নয়, কিন্তু এই জগতে সকলে সুখ পায় না মালিনী। মালিনী বহমানা শিপ্রার জলে একটি নুড়ি ফেলিয়া বলিল, না, সকলে পায় না, কিন্তু তুমি পাবে। কালিদাস ভ্রু তুলিয়া মালিনীর পানে চাহিলেন, তারপর মৃদু ঘাড় নাড়িলেন। কীর্তি, যশ, সম্মান, তাতে সুখ নেই মালিনী, সুখ আছে শুধু প্রেমে। মালিনীর মুখে বিচিত্র হাসি ফুটিয়া উঠিল। সে কবির পানে একবার চোখ পাতিয়া যেন তাহাকে দৃষ্টিরসে অভিষিক্ত করিয়া দিল। তারপর মুখ টিপিয়া বলিল, প্রেমে জ্বালাও আছে কবি। নাও, ওঠো এখন। তোমাকে ডাকতে এসেছিলুম, একজন তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। ও, কে তিনি? আগে চলোই না, দেখতে পাবে। কালিদাস উঠিলেন। শিবটার পরপারে সূর্যদেব তখন দিগ্বলয় স্পর্শ করিয়াছেন। প্রাঙ্গণদ্বারে পৌঁছিয়া কালিদাস দ্বার ঠেলিয়া ভিতরে প্রবেশ করিলেন। মালিনী কিন্তু ভিতরে আসিল না, চৌকাঠের বাহিরে দাঁড়াইয়া রহিল। কালিদাস তাহার দিকে ফিরিয়া চোখের ইঙ্গিতে তাহাকে ভিতরে আহ্বান করিলেন। মালিনী কিন্তু একটু ফিকা হাসিয়া মাথা নাড়িল। এই সময় কুটিরের ভিতর হইতে শঙ্খধ্বনি হইল। কালিদাস মহাবিস্ময়ে সেই দিকে ফিরিলেন। মালিনী এই অবকাশে ধীরে ধীরে প্রাঙ্গণ দ্বার বন্ধ করিয়া দিল। তাহার মুখের ব্যথাবিদ্ধ হাসি কবাটের আড়ালে ঢাকা পড়িয়া গেল। ওদিকে কালিদাস দ্রুত অনুসন্ধিৎসায় কুটিরের পানে চলিয়াছেন। তাহার ঘরে শঙ্খ বাজায় কে? সহসা সম্মুখে এক অপরূপ মূর্তি দেখিয়া তিনি স্থানবৎ দাঁড়াইয়া পড়িলেন। এ কি? কুটির হইতে হৈমশ্রী বাহির হইয়া আসিতেছেন। গললগ্নিকৃত অঞ্চল প্রান্ত, এক হস্তে দ্বীপ, অন্য হস্তে মালা। কালিদাসকে দেখিয়া তাহার গতি শ্লথ হইল না। স্থির দৃষ্টিতে স্বামীর পানে চাহিয়া তিনি কাছে আসিয়া দাঁড়াইলেন। চোখ দুটিতে এখন আর জল নাই। অধর যদিও থাকিয়া থাকিয়া কাঁপিয়া উঠিতেছে, তবু অধর প্রান্তে যেন একটি হাসির আভা নিদাগ বিদ্যুতের ন্যায় স্ফুরিত হইতেছে। তিনি প্রদীপটি বেদির উপর রাখিলেন। তারপর দুই হাতে স্বামীর গলায় মালা পরাইয়া দিয়া নত জানু হইয়া তাহার পদপ্রান্তে বসিয়া পড়িলেন। অস্ফুট স্বরে বলিলেন, আর্যপুত্র। কালিদাস জড়মূর্তির মতো দাঁড়াইয়াছিলেন। যাহা কল্পনারও অতীত তাহাই চক্ষের সম্মুখে ঘটিতে দেখিয়া তাহার চিন্তা করিবার শক্তিও প্রায় লোপ পাইয়াছিল।
এখন তিনি চমকিয়া চেতনা ফিরিয়া পাইলেন। নত হইয়া রাজকুমারী হৈমশ্রীকে 2 হাত ধরিয়া তুলিবার চেষ্টা করিয়া বিহ্বল কণ্ঠে বলিতে লাগিলেন, দেবী দেবী, না না, পায়ের কাছে নয়। কুন্তল কুমারী স্বামীর মুখের পানে চোখ তুলিয়া দেখিলেন সেখানে প্রীতি ও ক্ষমা ভিন্ন আর কিছুরই স্থান নাই, এতটুকু অভিমান পর্যন্ত নাই। যে অশ্রুকে রাজনন্দিনী এত যত্নে চাপিয়া রাখিয়াছিলেন তাহা আর বাঁধন মানিল না, বাঁধ ভাঙিয়া বাহির হইবার উপক্রম করিল। কালিদাস তাহাকে হাত ধরিয়া তুলিতেই দুজনে মুখোমুখি দাঁড়াইলেন। অমনি মহাকালের মন্দির হইতে সন্ধ্যারতির শঙ্খ ঘণ্টার ধ্বনি ভাসিয়া আসিল। অতঃপর কিছুক্ষণ কাটিয়াছে, ভাব প্লাবনের প্রথম উদ্দাম উচ্ছ্বাস প্রশমিত হইয়াছে। উভয়ে বেদির উপর উঠিয়া দাঁড়াইয়াছেন, তাহাদের হাত পরস্পর নিবদ্ধ। কালিদাস মিনতি করিয়া বলিতেছেন, কিন্তু দেবী, এ যে অসম্ভব, এই দিন পর্ণকুটিরে, না না, এ হতে পারে না। হৈমশ্রী বলিলেন, যেখানে আমার স্বামী থাকতে পারেন সেখানে আমিও থাকতে পারব। কালিদাস বলিলেন, না না, তুমি রাজার মেয়ে। হৈমশ্রী বলিলেন, আমার ও পরিচয় আজ থেকে মুছে গেছে, এখন আমি মহাকবি কালিদাসের স্ত্রী। কালিদাসের মুখে ক্ষোভের সহিত আনন্দও ফুটিয়া উঠিল। কিন্তু এই দারিদ্র্য তুমি সহ্য করতে পারবে কেন? চিরদিন ঐশ্বর্যের মধ্যে পালিত হয়েছ রাজদুহিতা তুমি। হৈমশ্রী ঈষৎ ভ্রুভঙ্গ করিয়া চাহিলেন, আর্যপুত্র, আপনার উমাও তো রাজদুহিতা, গিরিরাজ সুতা, কিন্তু কই, তাকে মহেশ্বরের লতাগৃহে পাঠাতে আপনার তো আপত্তি হয়নি? তবে কালিদাসের মুখে আর কথা রহিল না। হৈমশ্রীর দক্ষিণ হস্তটি ধীরে ধীরে উঠিয়া কবির বাম স্কন্ধের উপর আশ্রয় লইল। সন্ধ্যা হইয়া গিয়াছে। শিপ্রার পরপারে দিগন্তের অস্তচ্ছটা ক্রমশ মেদুর হইয়া আসিতেছে। সেই দিকে চাহিয়া কালিদাস সহসা নিষ্পন্দ হইয়া রহিলেন। হৈমশ্রীও তাহার দৃষ্টি অনুসরণ করিয়া সেই দিকে দৃষ্টি ফিরাইলেন। এক শ্রেণী উষ্ট্র শিপ্রার কিনারা ধরিয়া চলিয়াছে। হৈমশ্রী কালিদাসের পানে একটি অপাঙ্গ দৃষ্টি প্রেরণ করিলেন। নিরীহভাবে প্রশ্ন করিলেন, ও কি আর্যপুত্র? কালিদাসের মুখেও একটু হাসি খেলিয়া গেল। তিনি গম্ভীর হইয়া বলিলেন, ওর নাম উষ্ট। হৈমশ্রী হাসি চাপিয়া বলিলেন, কি নাম বললেন আর্যপুত্র? কালিদাস তাড়াতাড়ি নিজেকে সংশোধন করিলেন, না না, উষ্ট নয়, উট্র। উভয় একসঙ্গে কলহাস্য করিয়া উঠিলেন। কুন্তল কুমারীর যে হস্তটি স্কন্ধ পর্যন্ত উঠিয়াছিল তাহা ক্রমে কালিদাসের কণ্ঠ বেষ্টন করিয়া লইল। কালিদাসও তাহার মাথাটি নিজের বুকের উপর সবলে চাপিয়া ঊর্ধ্বে আকাশের পানে চাহিলেন। পূর্ব দিগন্ত উদ্ভাসিত করিয়া শারদ পূর্ণিমার চাঁদ উঠিতেছে। এইরূপে এক বসন্ত পূর্ণিমার তিথিতে স্বয়ংবর সভায় যে কাহিনী আরম্ভ হইয়াছিল, আর এক পূর্ণিমার সন্ধ্যায় শিপ্রা তীরের পর্ণকুটিরে তাহা পরিসমাপ্তি লাভ করিল।